বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা আমরা যে সিএসএস দিয়ে যে কাজটা করতে আমাদের 1 মাস লাগবে, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ওই কাজটা 3 থেকে 4 দিন করে ফেলতে পারবো, এরকম একটা জিনিস। আর এখন আমি বলি যে বুটস্ট্র্যাপ, এখানে দেখেন, আমি যদি যখন বুটস্ট্র্যাপে কাজ করবেন তখন অবশ্যই একটা ডকুমেন্টেশন আপনার ওপেন করে রাখতে হবে। সেটা যে কোনো কিছু হতে পারে, W3 স্কুল হতে পারে, অথবা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট হতে পারে। এখানে যাই, দেখেন আমাদের ওনার মনে হয় নেট গেছে। না না, নেট যায়নি, মানে ল্যাপটপ মনে হয় হ্যাং করতেছে তাহলে। আমার এই যে উইন্ডোজটাতে প্রচুর সমস্যা হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু ওই যে থিমে আছে, আটকে আছে। আমার খেয়াল দিচ্ছি, আমার খেয়াল দিচ্ছি। বার মানে ডাবল স্ক্রিন শেয়ার হয়েছে না? এখন দেখেন, স্ক্রিন শেয়ার। হ্যালো। জি জি কিছু। হ্যাঁ, তো এখন জিনিসটা হলো যে আমরা সিএসএস কিভাবে কাজ করছি, একটা আইডি নিছি অথবা একটা ক্লাস নিছি। তা আমরা বিশেষত ক্লাস দিয়েই কাজ করছি। আপনারা আইডি দিয়ে কাজ করছেন কি? হ্যাঁ, আইডি আর ক্লাস এই দুটো দেখানো হয়েছে। যেমন এই জিনিসগুলো আমার ক্লিয়ার না যে আপনারা কোনটা শিখছেন কোনটা শিখেন নাই। তো এইখানে আমরা কোনো ধরনের ইয়া ইউজ করব না। বুটস্ট্র্যাপের একটা জিনিস হলো যে এখানে সবকিছু ক্লাস দিয়ে করতে হবে। যেমন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে, হ্যাঁ। তো সেই ক্লাসগুলো আমাদের সবগুলা মুখস্থ করা সম্ভব হয় না। যেমন এখানে ক্লাসে যাই, অল ক্লাস, যেমন এখানে বাটন আছে, আমি এটা ট্রাই ইট দিই। এই যে আমরা এই যে ক্লাসের ভিতরে আমরা বুটস্ট্র্যাপে যা কাজ করব সব বাটন, সব ক্লাস দিয়ে কাজ করব। এবং এই ক্লাসের নামে যে আমাদের ইয়াটা আছে, আর্টিফিট আছে, এটার ভিতরে আমরা ওই ক্লাসটা পেস্ট করলে ওই সেকশনে বুটস্ট্র্যাপের আগে থেকে প্রি ডিফাইন্ড যে ফাংশনালিটি গুলো আছে এগুলো আমরা আগে থেকেই পেয়ে যাবো। বুটস্ট্র্যাপ আগে থেকে যা কিছু তৈরি করে রাখছে। তো বুটস্ট্র্যাপের কাজের ভিত্তি হচ্ছে ক্লাস, মানে আপনাদেরকে ক্লাস জানতে হবে। আর ক্লাস তো সব মুখস্থ থাকে না। যেমন আমি যদি ইমেজে যাই, ইমেজে গেলে এখানে যেই ক্লাসগুলো আছে এগুলো হয়তো আমার সবগুলো মুখস্থ নাও থাকতে পারে। তো আমি তখন কি করব, যেমন দেখেন এই যে ইমেজ রেসপন্সিভ, এখানে একটা ক্লাস ইউজ করা হয়েছে। এই ক্লাসটা ইউজ করলে ইমেজটা রেসপন্সিভ হয়ে যায়। বা আমরা যেমন কন্টেনার ইউজ করি, কন্টেনার ইউজ করলে আমাদের ইয়াটা মানে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যায়, ছোট হয়ে একটা ইয়ার মধ্যে আসে, একটা শেপের মধ্যে আসে। তো এইভাবে আমাদের বুটস্ট্র্যাপে A to Z যত কাজ আছে সবকিছু আমাদের ক্লাস দিয়ে করতে হবে। এবং আমাদেরকে ক্লাসগুলো জানতে হবে। হয়তোবা প্রথম প্রথম আমাদের সবকিছু মুখস্থ করতে পারবো না, বা যারা এক্সপার্ট আছে, বুটস্ট্র্যাপ এক্সপার্ট, তারাও সবকিছু মুখস্থ করে না। তারা ইয়া করে, মানে আপনার এইভাবে দেখে দেখে বা এইভাবে ইয়া করে ক্লাসগুলো আপনার ক্যাচ করে। বা এক সাইডে এক পাশে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট খুলে রাখে, আরেক পাশে আপনার সাবলাইম টেক্সট খুলে রাখে। তো একদিক দিয়ে এই পাশে কাজ করে, আরেক দিক দিয়ে ওই পাশে কাজ করে। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ করার ধরন। আর বুটস্ট্র্যাপে কাজ করার মূল ফান্ডামেন্টাল হচ্ছে ক্লাস। ক্লাসের উপর কোনো কিছু নেই, এখানে শুধু ক্লাস দিয়ে ইউজ করতে হবে। আর কিছু কিছু কাজ আছে যেটা প্রি ডিফাইন্ড, ওটা শুধু আমাদেরকে ইউজ করতে হবে।
যে এটা যদি আপনারা আপনি ডেফিনেশন চান যে এটা কি, নেভারটা কেন হইলো, বা বুস্ট্র্যাপে এরা বিটিএম ইজ রেসপন্সিভ, এখন আমাকে যদি বলেন যে এটা এটা কেন লেখছে, আমি তখন বলতে পারবো যে এটা ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য লেখছে। কিন্তু তখন যদি আবার বলেন যে ইমেজ রেসপন্সিভ এটাই কেন লিখলো, তখন কিন্তু আমি এটা বলতে পারবো না, কারণ এটা ওরা যেভাবে ডেভেলপ করছে, ওরা আমাদেরকে যেভাবে দিচ্ছে আমরা সেভাবে ইউজ করবো। এটা হচ্ছে জিনিস যে বুটস্ট্র্যাপটা একটা ফ্রেমওয়ার্ক, আর এটা শুধুমাত্র ক্লাসের উপর বেস করে কাজ করতে হয়। এইটুকু জিনিস আপনারা বুঝছেন তো? জি যেখানে আমরা বুঝতে যে কোনো প্রপার্টি ইউজ করবো না বা কোনো কিছু ইউজ করবো না, এখানে শুধুমাত্র ক্লাসের উপর বেস করে আমরা ইউজ করব। যে একটা ক্লাস, সেটা দিলে আমার কি হবে, এই আউটপুটটা আমি ওদের ওয়েবসাইটে দেখতে পাবো যে এই ক্লাসটা দিলে আমার এটা হবে, অথবা আমার জানা আছে যে এই ক্লাসটা দিলে আমার এটা হবে। আমি যদি ইমেজ রেসপন্সিভ দেই তাহলে ইমেজটা রেসপন্সিভ হবে, আমি যদি কন্টেনার ফ্লুইড দেই তাহলে ইমেজটা কভার হবে। এই ধরনের ক্লাসগুলো আমাদের কিছু জানা থাকতে হবে, আর কিছু মনে করেন যেগুলো মনে থাকবে না সেটা আমরা ইয়া করে নেব, বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আমরা সেটা সংগ্রহ করব। তো এখন আমরা একটা জিনিস শিখি যে বুটস্ট্র্যাপটাকে আমরা কিভাবে কাজ করব। বুটস্ট্র্যাপ হচ্ছে দুই ধরনের কাজ করা যায়, আমি আপনাদের দুইটাই দেখাতে চাইছিলাম। এসএসকে দিল। হ্যাঁ ভাই, আপনারা সবাই রেসপন্স করিয়েন। তো বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করা যায়, তো বুটস্ট্র্যাপটা দুই ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে আপনার ফাইলের মধ্যে রেখে তারপরে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপে দুইটা লিংক আছে, ওই লিংক গুলাকে আপনার ফাইলে অ্যাড করে কাজ করতে হবে। তো লিংকে অ্যাড করাটা একটু সহজ, আর ফাইলটা ডাউনলোড করাটা একটু ভেজাল। তো ফাইলটা ডাউনলোড করে ইয়া করতে দেখাইতে গেলে যে ওইটাতে মনে করেন যে মোটামুটি একটা ক্লাস মোটামুটি ওইখানেই কভার হয়ে যায়, ডাউনলোড করা, অ্যাড করা, এই করা সেই করা। তো এই জন্য আমি ফাইল ডাউনলোড করে দেখাবো, যেদিন বুটস্ট্র্যাপ আমি সবার শেষ করে দেব, যে বুটস্ট্র্যাপ মোটামুটি ক্লিয়ার, সেদিনকে আমি দেখাবো যে ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয়, ফাইলটা ডাউনলোড করে কিভাবে অ্যাড করতে হয়। তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, কারণ জিনিসটা যেহেতু একটু মানে ভারী আছে। তো এখন আমরা একটা এইচটিএমএল ফাইলে বুটস্ট্র্যাপটাকে কিভাবে লিংক করব, লিংক করে কিভাবে কাজ করব সেটা দেখব। আর প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের যে জিনিসগুলো লাগে সেই জিনিসের ক্লাসগুলা কি এবং কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা দেখব। তো লেট আমরা যাই, এখানে একটা ফোল্ডার তৈরি করি। ডে 35 BWTS TRAP বুটস্ট্র্যাপ, এখানে ফাইলটা নিলাম। তো আমরা সাবলাইমে যাই, প্রথমে একটা এইচটিএমএল ফাইল নিই। এরপর যাবো সেভ এস। সাবলাইমটা অন্তত পক্ষে বুঝেন তো না, এখানে তো কোনো সমস্যা নেই। index.html, ইন্ডেক্স কেন দেই আমরা জানেন কি? না, আমরা তো জাস্ট ফাইলের নাম হিসেবে ওটা ইউজ করছি। ইন্ডেক্সটা হচ্ছে যখন আপনি index.html বা index.php দিবেন, আপনার হোস্টিং এ যখন ওয়েবসাইটটা উঠাবেন বা গুগল থেকে কেউ যখন সার্চ করবে, তখন ওই একটা লিংকে যখন আপনি ক্লিক করেন, যেমন ধরেন যে prothomalo.com লিখলেন, লেখার পর ওই ওর ডিরেক্টরিতে ঢুকে ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে ওই ফাইলটাকে সবার আগে এক্সিকিউট করে, আর ওই ফাইলটা হয় মেন ফাইল, মানে মূল বডি। এই জন্য আমরা ইন্ডেক্স লিখি। তারপরে আমরা এইচটিএমএলটা শুরু করি, দিলাম টাইটেল লিখে দিই বুটস্ট্র্যাপ, বুট STRAP বুটস্ট্র্যাপ। তো এরপর আমরা যাই যে বুটস্ট্র্যাপটাকে কিভাবে আনবো, মানে সিডিএন। সিডিএন এর ফুল ফর্মটা একটু দেখি, দাঁড়ান, সবসময় তো শর্ট ফর্ম ইউজ করি। content delivery network.
কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এইটা কি যে আসলে সিডিএনটা কিভাবে কাজ করে, যে আমাদের যে বুটস্ট্র্যাপের ফাইলটা আছে বা ইয়াটা আছে, এটা ওরা একটা সার্ভারে বা ইয়াতে হোস্ট করে আগে থেকে রাখে দিয়ে ওটার একটা শর্ট লিঙ্ক তৈরি করছে। এটাকে মানে অনেকটা, সরি ওইটা বলবো না, এটা অ্যাডভান্স হয়ে যাবে। মানে ধরেন যে আপনি একটা জিনিস তৈরি করে রাখছেন, আপনাকে জাস্ট আমি ফোন দিলাম বা কল দিলাম যে এই জিনিসটা নিয়ে আসেন, আপনি ওইখান থেকে ওই জিনিসটা নিয়ে আসতেছেন। জিনিসটা এরকমই, মনে করেন যে আপনার বাসায় আছে, আমি জাস্ট কল করলাম যে ভাই আমার এই জিনিসটা লাগবে বা এই এলিমেন্টটা লাগবে, আমাকে আনে দেন, আপনি ওইটা আনে দিলেন। তো এটা মনে করবেন যে ওদের সার্ভারে এটা আপলোড করা আছে, আমি যখন সিডিএনটা লিংক করব, আমি শুধু এখানে ক্লাসগুলো কল করব, এটা অটো ওদের সার্ভার থেকে চলে আসবে। এটা হচ্ছে সিডিএন এর কাজ। এখানে আমি গেট বুটস্ট্র্যাপ লিখি, WTSTRAP, গেট বুটস্ট্র্যাপ। লেটেস্ট নাম। দেখেন গেট বুটস্ট্র্যাপে গেলে আমাদের এই লিংকে যখন আমরা ঢুকবো, ঢোকার পর আমাদের এখানে একটা পেজ আসবে। পেজের মধ্যে এখানে লেখা আছে কুইক স্টার্ট। হ্যাঁ, কুইক স্টার্ট লেখা আছে। কুইক স্টার্টের নিচে একটা সিএসএস দেওয়া আছে এবং একটা জেএস দেওয়া আছে। তো আমি আগে বলছি যে বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কম্বিনেশন, মানে তিনটা একত্রে করে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করা হয়েছে, এবং সেটার মাধ্যমে আমরা তিনটারই সুবিধা নিব। যেমন এখানে যে লিংক নামে ট্যাগ আছে, এটা তো এইচটিএমএল এর ট্যাগ, আর এখানে ভিতরে যে ফাংশনালিটি আছে সব সিএসএস এর, আর এখানে জাভাস্ক্রিপ্ট আছে, কিন্তু দেখেন এখানে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়েছে, এটা তো এইচটিএমএল এর, আর এর ভিতরে যা কাজ করা হয়েছে এখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবই আছে। তো আমরা এই দুইটা লিংকে কপি করব, একটাকে কপি করব, কপি করে এটা এই যে টাইটেলের নিচে পেস্ট করব, আর অপরটা যেটা আছে এটার উপরে অবশ্যই কমেন্ট করে দিবেন যে BWTSTRAP বুটস্ট্র্যাপ CDN লিংক, এটা দিয়ে কপি মানে কমেন্ট করে দিবেন। আর যে জাভাস্ক্রিপ্টটা আছে এটাও কপি করব, কপি করে এটা সবার নিচে দিব। এটা বলতেছি আমি কেন নিচে দিব, SCRIPT JavaScript CDN লিংক। দেখেন তিনটা স্ক্রিপ্ট আসছে। তো এটাকে উপরে দিলাম আর এটাকে নিচে দিলাম, কারণ হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট যখন লোড হয় বা একটা ওয়েবসাইট যখন আমরা সার্চ দেই, তখন সবার প্রথমে কি আসে, ওয়েবসাইটের লেআউটটা আসে। আর লেআউটটা আসার পর আমাদের তারপরে ওয়েবসাইটের ফাংশনালিটি গুলো আসে। কিন্তু যখন যদি আমরা এই সিডিএন এর জাভাস্ক্রিপ্টের লিংকটা উপরে দিয়ে দিই, তাহলে আগেই আমাদের ইয়াগুলা লোড হওয়া শুরু করবে, মানে ফাংশনালিটি গুলো লোড হওয়া শুরু করবে, এবং ইমেজ গুলা বা আমাদের ডিজাইনটা পরে লোড হবে। এতে করে হিজিবিজি দেখা যাবে আর ওয়েবসাইট লোডে অনেক সময় লাগবে। আর এমনিতে দিলে আগে আমাদের ইয়াটা লোড হবে, ইমেজ এবং ডিজাইনটা লোড হবে, তারপরে আমাদের ফাংশনালিটি লোড হবে। এটা দেখতেও সুন্দর দেখা যাবে, সব দিক থেকে মার্জিত থাকবে। তো আমরা আজকে এখানে কোনো সিএসএস লিংক করব না, আমরা শুধু ইয়া করব যে এখানে অ্যাপ্লাই করে করে দেখব আর প্রত্যেকটা ক্লাসের কাজ জানবো। এখন আমাদের কি কি লাগতে পারে, একটা ওয়েবসাইট ডিজাইন করতে কি কি লাগে, যেমন আমি ধরেন যে এই ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটটা ডিজাইন করতে কি কি লাগছে। দেখেন এখানে একটা লোগো আছে, তার মানে লোগোটা একটা পিকচার লাগে। তারপর টেক্সট আছে, টেক্সটের মাঝে মাঝে আবার ফাঁকা আছে, আবার একটা ডিজাইন আছে। তো এই আমাদের ফ্রন্টের জন্য এলিমেন্ট লাগবে। তারপর দেখেন এখানে একটা বাটন আছে, তো আমাদের বাটনের জন্য এলিমেন্ট লাগবে। আর যেটা যেটা আছে মনে করেন যে সবকিছু বুটস্ট্র্যাপে আছে। তারপর এটা কি, এটাকে আপনারা কি বলেন, এটা নেভ বার বা মেনু।
তো এই মেনুর জন্য আমাদের ডিজাইন লাগবে, তো এই মেনুটা হবার হচ্ছে, তো এটা কোন আইডি দিয়ে হয়। তো এই সমস্ত জিনিসগুলো যা যা লাগতেছে সব জিনিসের আমাদের ক্লাসগুলো জানতে হবে। যেমন দেখেন এখানে ফেসবুকের আইকন আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, তো আবার এই যে সার্চ আইকন আছে, এই আইকন গুলা কি? এগুলো হচ্ছে ফ্রন্ট অসাম। তো এই ফ্রন্ট অসামটা আমরা কিভাবে অ্যাড করব বা কিভাবে কাজ করব, এটা বুস্টস্ট্র্যাপে কিভাবে কাজ করে, কোন আইডি ইউজ করতে হয়, এটা আমাদের জানতে হবে। তো মোটামুটি যা এলিমেন্ট আছে, যেমন দেখেন এখানে ইমেজ আছে, ইমেজটাকে কিভাবে ইউজ করতে হয়, তারপর দেখি স্লাইডার আছে কিনা। না, স্লাইডার নেই। অন্য ওয়েবসাইটে যাই, দাঁড়ান, লট ওয়ানের ওয়েবসাইটে যাই। লট লট ওয়ান, LETP লট। ওয়েবসাইটে লোড হোক। এই দেখেন এই যে ইফেক্ট গুলো আসতেছে না, কই কোনো স্লাইডার নেই। কোন ওয়েবসাইটে তো স্লাইডার ছিল। আচ্ছা, স্লাইডার জিনিসটা কি আপনারা বুঝেন? তাহলে আমাকে কষ্ট করে ওয়েবসাইট খুঁজে বের করতে হতো না, মানে 3টা বা 4টা ইমেজ থাকবে, একটা পর একটা বুঝি। যাবে। জি স্যার। fiverr.com এ যদি যাই, এখানে স্লাইডার আছে। ও না, এখানেও নাই। তো স্লাইডারটা যেহেতু বুঝেন, তো স্লাইডারের জন্য আমাদের অনেক ধরনের আইডিয়া, যে যে বিষয়গুলো লাগে আমাদের আলাদা আলাদা করে প্রিডিফাইন্ড আইডি আছে, এবং যেটার জন্য প্রিডিফাইন্ড আইডি নাই সেটার জন্য প্রিডিফাইন্ড কোড আছে। বুঝতে পারছেন আমার বিষয়টা? যেমন এরকম একটা নেভিগেশন বার বা মেনু বার যাই বলেন, আপনি কিন্তু বুস্টস্ট্র্যাপে ডাইরেক্ট একটা ক্লাসকে কল করে এরকম নেভিগেশন বার তৈরি করতে পারবেন না। তো এটাকে তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই যে ওদের প্রিডিফাইন্ড কোড ইউজ করতে হবে। যেমন এই যে আমি আপনাদের যেটা দিছি যে বুস্টস্ট্র্যাপ স্যান্ডবক্স ফাইনাল, ওটাতে কিন্তু প্রিডিফাইন্ড কোড আছে। তো এই কোডগুলো আমাদেরকে ইউজ করতে হবে এবং এক্সিকিউট করতে হবে। এতটুকু জিনিস বুঝতে পারছেন তো, যে আমরা ক্লাস ইউজ করবো এবং বেশিরভাগ জিনিসটা বাইরে থেকে নিয়ে আসবো। জি বুঝছি। না, ওইটা দেখেন, আমি আপনাদেরকে আগে যেটা দেখাইছিলাম, এইখানে দেখেন, এখানে স্ক্রিপ্ট কয়টা আছে? 3টা। এই 3টে স্ক্রিপ্ট যদি আপনি দেন, তাহলে আপনার ওই কোডটাই কাজ করবে। আর ওই স্ক্রিপ্টের মধ্যে যে কোয়েরি ছিল না, মানে আমি যতটুকু শিখাইছি অতটুকুর মধ্যে যে কোয়েরি ছিল না, আর ওইখানে শুধু একটা স্ক্রিপ্ট দেওয়া ছিল। তো আপনারা এই লেটে ইয়াটাতে যাবেন, একদম লেটেস্টটা না, আবার একদম ইয়াও না, 4.4 নিবেন। 4.4 নিলে ওইটা কাজ করবে। মানে বুঝতে পারি এখানে ভার্সন আছে, দেখেন এই যে V 4.4, 4.3.1, 4.2.1, 4.0, তারপর V আলফা, এগুলো ভার্সন আছে। তো আপনারা 4.4 কাজ করবেন অথবা 5 কাজ করবেন। ভাইয়া, হুম। তার মানে হচ্ছে কি যে আমার একটা ওয়েবসাইট সাজাইতে যা যা লাগে আমি সেটা হচ্ছে আপনার বুস্টার থেকে সেই আইডি বা ক্লাস যা আছে সেগুলা ধরে ধরে আমি একটা ওয়েবসাইট সাজাইতে পারবো, হ্যাঁ, এটাই হ্যাঁ, কি? হ্যাঁ, এটাই আপনার যা যা লাগে, যা যাবতীয় যত কিছু লাগে আপনার যেমন সব আমি, হ্যাঁ যেমন আমি এই জিনিসগুলা রেসপন্সিভ করতে গেলে আমার এক্সট্রা করে কাজ করা লাগতো, ওইটা হুম, আমি ওখান থেকে রেডিমেড পেয়ে যাচ্ছি। ওখান থেকে এখান থেকে এই যে আমি যে এই যে আপনার এই 4টা লিংক অ্যাড করছি,
এই হ্যাঁ, 4টা লিঙ্ক এড করার মাধ্যমে আমার এই বিষয়টা পুরাটাই রেসপন্সিভ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আর আমার ধরেন আমি যে জিনিসটাই চাইতেছি যে আমি আমার ওয়েবসাইটে একটা মেনু দিব বা একটা দিব, স্লাইডার দিব, সেটার হচ্ছে আমি এই ক্লাস বা আইডি হচ্ছে আপনার আমার হচ্ছে যেটা ভাল লাগে সেটা আমি বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসে শুধু আমার হচ্ছে এইচটিএমএল এ বসাবো কোডটা বা হ্যাঁ, হচ্ছে ক্লাসটা। সেটাই সেটাই আচ্ছা আচ্ছা ভাইয়া। আপনাদের ক্লিয়ার হয়েছে। ভাই একটু কথা আছে এখানে, যে বলেন। যদি হচ্ছে বুটস্ট্র্যাপ এর মধ্যে মনে করেন যে মানে আমি যেটা করতে চাচ্ছি ওই রকম হচ্ছে পাইতেছি না, তো সেক্ষেত্রে আর কি কি করার তখন বা সবগুলোই কি পাওয়া যায় কিনা? সব পাবেন না, আপনি মোটামুটি 90% আপ, মনে করেন যে 95% এর নিচে পাবেন। আর কিছু কিছু আছে পাবেন না, তখন আপনার কাস্টম সিএসএস করতে হবে, বুঝছেন? তবে অ্যাজ ইউজুয়াল যেগুলো জিনিস কমন, যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি সবসময় পাবেন, খুব অ্যাডভান্স কাজ পাবেন না। কথাটা কি বুঝাতে পারছেন? হ্যালো, আবার আপনাদের মানে যে জিনিসগুলো কমন, এই জিনিসগুলো আপনারা পাবেন, 90% উপরে জিনিস পাবেন। কিন্তু যদি মনে করেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো করা যায় না, ওগুলো তখন আমাদেরকে কাস্টম সিএসএস দিয়ে করতে হবে অথবা jQuery দিয়ে করতে হবে। আমার কথা গেছে ঠিকই, উনি মিটিং স্যারে চলে গেছে, ওনার হ্যাঁ, মনে হয় আমি নেট প্রবলেম। নেটের প্রবলেমের কারণে হঠাৎ করে বের হয়ে গেছি। আমি যেটা বলতেছিলাম যে আপনি 90% উপরে জিনিস পাবেন, হয়তো বা 2-1% জিনিস পাবেন না। আর যেটা পাবেন না সেটাকে আপনাকে কাস্টম সিএসএস করতে হবে। আর আপনাকে এটা ধারণা থাকতে হবে যে কোন কাজটা আসলে কি দিয়ে করা যায়। যেমন আমরা যে কোনো স্ট্যাটিক মনে করেন, এই যে আসছে এখানে সবকিছু স্ট্যাটিক দেখা যাচ্ছে, তাই না? তো এটাতে কিন্তু কোনো ইফেক্ট নাই বা কোনো ইভেন্ট নাই। কিন্তু আমি যদি এই যে আপনারা যেখানে শিখতেছেন, আমি যদি একটাকে যেটা ভিজিট করলাম, এই ওয়েবসাইটটাতে যদি যাই, এই দেখেন এখানে একটা ইফেক্ট হচ্ছে, ইমেজটা উপরে নিচে যাচ্ছে, এই যে কাউন্ট হচ্ছে, পাইয়া হচ্ছে। তো এগুলা হচ্ছে আবার মনে করেন যে আপনাকে সিএসএস দিয়ে করতে হবে অথবা আপনাকে jQuery দিয়ে করতে হবে অথবা আপনার যে জাভাস্ক্রিপ্টের অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে। হুম। তো এই জিনিসগুলো না, মানে ইউআই এর মধ্যে ডাইনামিক ইউআই না, মানে মোটামুটি লেভেলের যতটা লাগে একটা ওয়েবসাইট ডিজাইন করতে, তা আপনি সবই পাবেন। এবং ডিজাইন করার পর আপনি আবার ওই আইডিটাকে ধরে আবার সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। ভাইয়া এখানে যে লোগোটা যে উপরে নিচে যাচ্ছে এটা তো আমরা হচ্ছে সিএসএস এ অ্যানিমেশন শিখে তো করছিলাম এটা। হ্যাঁ, সিএসএস অ্যানিমেশন দিয়ে করা যাবে, কিন্তু আপনি যদি এটা বুটস্ট্র্যাপে আসে করতে চান, হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ। বুটস্ট্র্যাপ আমার এটা অ্যানিমেশন বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে করতে হবে সেটা আমার জানা নাই, আমি ট্রাইও করিনি। আর আমি বিশেষত এটা সিএসএস দিয়ে করছি, যখন ফান্ডামেন্টাল সিএসএস শিখছি তখন এটা সিএসএস দিয়ে করছি। এই কাজগুলো কিন্তু সিএসএস দিয়ে করা। এই যে আপনার উপর নিচে যাচ্ছে বা হচ্ছে, একটু জিনিসটা ডাইনামিক দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিএসএস দিয়ে করা। এটা হ্যাঁ আসলে ভাইয়া এটা আমরা দিয়ে করা, সিএসএস এ অ্যানিমেশনে শিখছিলাম। যেমন এই যে এখানে ইফেক্ট হচ্ছে, এটা সিএসএস দিয়ে করাটাই উত্তম। কারণ আপনার এখানে সিএসএস এ ভালো দখল আছে, বা সিএসএস দিয়ে কাজ করলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। আর যেই কাজগুলা আমার মনে করেন যে অল্প ইয়াতে করে ফেললেই হবে, সেটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করবো। তো বুটস্ট্র্যাপ শিখলেন তার মানে সিএসএস ছাড়া দেবেন তা না, সিএসএস ও ধরতে হবে। যেটা করা যাবে না সেটা আমরা সিএসএস দিয়ে করবো, বা সেটা আমরা jQuery দিয়ে করবো। যখন আমরা jQuery শিখবো তখন আমরা ওইটা jQuery দিয়ে করবো। তো আমি এখন বুটস্ট্র্যাপটা বোঝানোর জন্য আমি কিছু জিনিস নিয়ে আসি। ওদের ওয়েবসাইটে যাব না, ওদের ওয়েবসাইটে অনেক ইয়ে আছে, আমার কাছে যেটা ফাইল আছে এই ফাইলটা নিয়ে আসি। এইটা না, এভাবে টানে নিয়ে এখানে ছাড়া দিলে এটা অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে যদি কোনো ফোল্ডারকে রিমুভ করতে চান তাহলে রাইট বাটন ক্লিক দিয়ে রিমুভ ফোল্ডার ফ্রম প্রজেক্ট, ওটা রিমুভ হয়ে যাবে। আমি যদি এই যে ডেট 33 এটা যদি রিমুভ করতে চাই, রিমুভ হয়ে যাবে। এই যে গেট ready- বুটস্ট্র্যাপ যে ওয়েবসাইট আছে ওদের, ওখান হ্যাঁ, থেকে হ্যাঁ। শুধু আমরা নিলাম শুধু আপনার হচ্ছে সিএসএস এর লিংকটা আর হচ্ছে jQuery এর লিংকটা। jQuery বলতে jQuery আর জাভাস্ক্রিপ্ট কিন্তু একই জিনিস। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ।
এই যে এই দুইটার রেসপন্সিভ করার যে লিংকটা, এই দুইটা শুধু খালি কপি করে নিলাম, আর এখানে আর আমাদের কোনো কাজ নাই এই সাইট থেকে নেওয়ার মতো নাকি? রেসপন্সিভ করার লিঙ্ক বলতে যে জাভাস্ক্রিপ্টে যত কাজ আছে, মানে এই যে বুটস্ট্র্যাপের এই কাজগুলা এই লিংকের ভিতরে আছে, মানে ওরা কোনো একটা সার্ভারে আপলোড করে রাখছে, বুঝছেন? হুম হুম তো এই লিংকের ভিতরে আছে, এই লিংক গুলা আমাদেরকে ওই সুবিধাগুলা দিবে, হুম। বুঝছেন? আর আর আরেকটা বিষয় সেটা হলো, মানে আমি HTML CSS এত কোড না লিখে বুটস্ট্র্যাপ থেকে সরাসরি আমি একটা লিংক কপি করে এনে, মানে কোডটা কপি করে এনে বসালাম, মানে ওই কাজটা হইলো, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। আর অত অ্যাডভান্স লেভেলের কাজ যদি হয়, তাহলে আমরা যে আমাদেরকে যদি কোনো বাইরে একটা টেমপ্লেটের জন্য $250 পেমেন্ট করে, তাহলে আমরা সিএসএস দিয়ে করে দেবো, সমস্যা নেই। কিন্তু আমরা এই যে সাধারণত যে $10 $20 কাজ আছে, এটার জন্য তো এত সিএসএস আমরা করতে পারি না, কারণ হাজার হাজার লাইন সিএসএস লিখতে হবে, এতগুলা করার তো আমাদের সময় নেই। তা আমরা এর জন্য আমরা বুস্টে ইউজ করবো। এখন আমি বুস্টের মধ্যে যাই, সবার প্রথম থেকে শুরু করি। আমি যখন এই ফাইলটা ওপেন করলাম, এখানে অনেক জিনিস আছে, তো আপনারা এগুলার দিকে দেখিয়ে না আপাতত। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি। ক্লাস কপি কিন্তু আপনাকেও করতে হবে, যদি আপনি আবার পরে বলেন যে ভাই ক্লাস কপি করে আমাদেরকে শেখাচ্ছে। বুটস্ট্র্যাপ যারা করে সবাই ক্লাস কপি করে। আমি কয়েকটা দিচ্ছি। এই কয়েকটা কোড নিয়ে এই কোডটা নিয়ে এক্সিকিউট করি, তারপর আমি শিখাই। আসলে সবগুলো কোড যদি একবারে একটা 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 করে লিখতে যাই, দেখা গেছে এটা করতে করতেই শুধু টাইপোগ্রাফি শিখতে শিখতে ক্লাস শেষ হয়ে যাবে। এটা সেভ দিয়ে এক্সিকিউট করি। এরপর প্রত্যেকটা ক্লাসের ডেফিনেশন দেবো যে ক্লাসগুলো কেন ইউজ করা হলো। ডিসপ্লে 1 ডিসপ্লে 2 দেখেন একই লেখা, এখানে একই লেখা, এটাতে ডিসপ্লে 1 লেখা আছে, এটাতে 2 লেখা আছে, এটাতে 3 লেখা আছে, 4 লেখা আছে, কিন্তু আর সবগুলা দেখেন H1 ট্যাগ আছে। কারণ আপনি তো বলতে পারেন যে H1 ট্যাগ থাকলে সবগুলাই আমার সমান হবে, তাই না? এটা নিচে যদি আমি আরেকটা H1 লিখি, H1, আমার সাথে একটু রেসপন্স করিয়েন। ভাইয়া আরেকটা কথা, ওই যে আপনার হচ্ছে যেটা করতেছিলেন টাপিওগ্রাফি না কি যেন যেটা দেখালেন, এটা টাইপোগ্রাফি, Sorry? হ্যাঁ টাইপোগ্রাফি। ও আচ্ছা, টাইপোগ্রাফি বলতে কি বুঝবো আমি? আচ্ছা, ভালো কথা বলছেন। টাইপোগ্রাফি বলতে আসলে আমরা যা কিছু টাইপ করি, যত কিছু ফন্ট আছে, ফন্টের যত কিছু মানে কি বলে এটাকে, মানে অনেকটা বর্ণকলা বলে, যে আমাদের বাংলাদেশে দেখা গেছে যে 21শে ফেব্রুয়ারির দিন অমর 21 এটা সুন্দর করে লেখে বা সুন্দর একটা স্টাইল করে। এই ধরনের যত মানে এই মানে লেটার বর্ণ টাইপ করা যায়, যা কিছু যত কিছু টেক্সট আছে, এগুলার যত স্টাইল আছে, মানে এগুলাকে ছোট করা, বড় করা, ডানে নেওয়া, বামে নেওয়া, এটাকে টাইপোগ্রাফি বলে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝছি। বুঝছেন? মানে হচ্ছে আমার টাইপিং স্টাইলটা, মানে আমি লেখা যেরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যা কিছু টাইপ করেন,
তা নিয়ে যখন কাজ করবেন তখন ওটাকে টাইপোগ্রাফি করে, টাইপোগ্রাফি বলে। যেমন আপনি যখন ফটো তোলেন ক্যামেরা দিয়ে তখন ওটাকে ফটোগ্রাফি বলে, তাই না? হ্যাঁ সেটা। এই টাইপোগ্রাফি এমন করে প্রশ্ন করবো, প্রশ্ন করলে আমারও ক্লিয়ার হবে, আপনারও ক্লিয়ার হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো দেখেন আমরা সাধারণত এই যে H1 এ আমরা ডেমো নিলাম, H2 তে আমরা ডেমো নিলাম, H3 তেও আমরা ডেমো নিলাম। তো এখন যদি আমি কোডটা এক্সিকিউট করি, দেখেন H1 টা সবার বড়, H2 টা তার থেকে ছোট, H3 টা তার থেকে ছোট। এগুলো তো জানেন না, হেডিং এরিয়াগুলো। তো আমরা যখন HTML এ কোড করতাম, তখন HTML এ কোড করার জন্য একটা জিনিসকে বড় দেখানোর জন্য H1 ইউজ করতে হতো, তার থেকে ছোট দেখানোর জন্য H2 ইউজ করতে হতো, তার থেকে ছোট দেখানোর জন্য H3 ইউজ করতে হতো। কিন্তু বুস্টস্ট্র্যাপের ভাষাটা এরকম না, দেখেন সবগুলাই H1, সবগুলাই H1, কিন্তু এই যে দেখেন H1 কিন্তু তাও এখানে আপনার একটাকে বড়, একটাকে ছোট, একটাকে এরকম দেখা যাচ্ছে। এটার কারণটা হলো এই যে এখানে যে আমি ক্লাসটা ইউজ করছি, এই ক্লাসটাকে যদি আমি উঠাই দিই, ডিসপ্লে এটাকে আমি উঠাই দিয়ে সেভ দিব, দেখবেন সবগুলো সমান হয়ে যাবে। সমান হয়েছে? কারণ সবগুলো আর যখন আমি হ্যাঁ, আর যখন আমি ক্লাসটা ইউজ করব তখন আমি নিচের এগুলো ভেজাল করবে, এগুলো ডিলিট করে দিই, তখন আমার একই জিনিস শুধুমাত্র এই ক্লাসটার বদলতে দেখবেন যে একটা বড়, একটা ছোট, তারপরটা তার ছোট, তারপর থেকে তারটা তার থেকে ছোট। তো এই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে টাইপোগ্রাফি, মানে হেডিং এর কাজ, যে হেডিংটাকে বড় বা ছোট দেখানোর জন্য। মানে তারপর আমাদের next, আমরা যেই স্টাইল করতে চাবো ওটাই হচ্ছে টাইপোগ্রাফি। হ্যাঁ টাইপোগ্রাফি। আচ্ছা ভাই, ডিসপ্লে কত পর্যন্ত আছে? আমরা জানি তো হেডিং 6 পর্যন্ত আছে, ডিসপ্লে কত পর্যন্ত দেওয়া যাবে? এটা ডিসপ্লে মেবি বুস্টস্ট্র্যাপের ওয়েবসাইটে একটু দেখতে হবে। আসলে সব ক্লাস সবসময় মনে থাকে না, আর ডিসপ্লে তো ইউজও করা হয় না, কারণ ওইটা হচ্ছে আপনার এখন এখানে কোর্সের সুবিধার্থে, মানে কোর্সের সৌন্দর্যের জন্য এটা দেখানো হচ্ছে। ওইটা কে ইউজ করে? সবাই তো H1 H2 এগুলো ইউজ করে। তো এখানে দেখেন এই যে পি যেটা আছে, আমাদের প্যারাগ্রাফটা আছে, তো এটাকে আমি বোঝার জন্য কিছু সংকেত দিয়ে দেই। এখানে লিখি তানভীর, তাহলে আমি এক্সিকিউট করলে যাই বুঝতে পারবো যে এটা কোনটা। কন্ট্রোল এস। ডিসপ্লে মনে হয় 4টা করা যাবে। আমি 4টা পর্যন্তই করছি। এই যে দেখেন এটা একটা স্টাইলের মধ্যে আসছে। তো আমরা ক্লাসটা সরাই দিই, যে লিড নামে যে ক্লাসটা আছে, এই লিড নামের ক্লাসটা সরাই দেবো। আর এটা কিন্তু জেনারেল, দেখেন এটার মধ্যে কোনো ক্লাস ইউজ করা হয়নি, আর এটার মধ্যে একটা ক্লাস ইউজ করা হয়েছে। ক্লাস ইউজ করার কারণে এটার মধ্যে একটা ফাঁকা আসছে বা আসছে। আমি আরো বিস্তারিত বলতে পারবো যদি এখানে তত একটা নাই। এখানে আমি লিখি বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি ক্লাস। আপনারা যে জিনিসগুলো বুঝলেন যে কোনটা আসলে কি, PYPOGRA CLASSES ক্লাসেস, এই যে টাইপোগ্রাফি চলে আসছে। এই যে ডিসপ্লে 4 পর্যন্ত, আমি বললাম না 4 পর্যন্ত, এরপরে আমার জানা ছিল না। कोई প্যারাগ্রাফের ক্লাস কই?
ও জাস্ট টাইপোগ্রাফি এই পর্যন্তই আছে আমাদের ডিসপ্লে তারপরে আর এই কোডগুলো এখানে যে কোডগুলো আছে মানে যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা যদি কোনো স্টাইল চান বা চান, যেমন এখান থেকে যদি আমি এই লিড ক্লাস থেকে উঠাই দিয়ে যদি সেভ দেই, তাহলে দেখেন লেখাটা আমার আগের মতো হয়ে যাবে। আর লিড দিলে যে লিডের যে প্রি ডিফাইন্ড যে ফন্টের স্টাইলটা আছে এই ফন্টের স্টাইলটা আমাদের হয়ে যাবে। এখানে আমরা লিডটা দিয়ে দিই, লিডটা দিয়ে সেভ দিই, দেখেন ওর প্রি ডিফাইন্ড আগে থেকে যা কিছু তৈরি করা আছে এই জিনিসটা এখানে হয়ে যাবে। এখন দেখেন এর নিচে কি আছে, মাই মনো স্পেস প্যারাগ্রাফ। এই মনো স্পেস মানে ছোট ছোট স্পেসের জন্য কি ধরনের মানে ক্লাস ইউজ করতে হয় বা কি ধরনের রিয়াক্ট করতে হয় এই জিনিসটা দেখেন। এই যে মাই মনো স্পেস, তারপর টেক্সট, তারপর আপনার আন্ডারস্কোরের ইয়াতে যে চিহ্নটা থাকে এটা, তারপর মনো স্পেস লিখলে যে মনো স্পেসের যে স্টাইল আছে এই স্টাইলটা আপনি পেয়ে যাবেন। মানে মনো স্পেস মানে হচ্ছে কম জায়গা। তো এটা আগে ডিফল্ট ভাবে কেমন ছিল এই জিনিসটা দেখে নেই যে চেঞ্জটা কি হয়। এই যে এটা দেখেন এমনি সাধারণত আসতেছে, আর যখন আমরা মনো স্পেস দেবো তখন মনো স্পেসের স্টাইলটা ধরে যাবে। সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল এস, মনো স্পেসের স্টাইলটা ধরে গেল। এরপর আমাদের যে আমরা যে সাধারণত বোল্ড, ইটালিক বা ক্যাপিটালাইজ, আপার কেস এই কাজগুলো যে করি এগুলো সিএসএস এ করি, তাই না? তো এই কাজগুলো আমাদের, শুনতে পাচ্ছেন কি? জি ভাইয়া। একজন মাইক্রোফোন অন রাখেন, অন রাখলে ভালো হবে। তো এই কাজগুলো আমরা কোথায় করি? সিএসএস এ করি। কিন্তু এই কাজগুলো আমাদের এখানে করা যাবে। যেমন এই যে এখানে লেখছে না বোল্ড টেক্সট, নরমাল টেক্সট, ইটালিক টেক্সট, তারপরে ম্যাক লোয়ার কেস। তো এখানে এরা এটা লিখছে, তো আমি এখানে আমার ভাবে একটা লিখি যে পি নামে একটা করে নিই, পি নিলাম, এখানে লিখলাম তানভীর। কি রেকর্ড করতেছেন? আজকের দিনটা খালি করেন, আমি আজকে উইন্ডোজ দিব, উইন্ডোজ দিলে আর এই সমস্যা। আচ্ছা, তো কখন থেকে রেকর্ড করছেন? যখন থেকে বুস্টআপ শুরু করলাম তখন থেকে? এখন আমি, আচ্ছা ধন্যবাদ। এখন আমি এখানে কয়টা লিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, আমি আর একটু বেশি লিখে দিই তাহলে জিনিসটা বুঝতে হবে। তানভীর, তানভীর রহমান, কন্ট্রোল এস। দেখেন এখানে কয়টা তানভীর রহমান আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সবগুলা একই মাপে আছে, কোনো কিছু এর মধ্যে চেঞ্জ নাই। আর এর মধ্যে যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমরা কি করবো? সিএসএস এ যাবো, সিএসএস এ যাই কোড লিখবো, ওরা আইডিটাকে ধরতে হবে বা ক্লাসটাকে ধরতে হবে, ধরার পর প্রপার্টি লিখতে হবে, এই সেই অনেক ভেজাল। তা আমরা অত কিছু ভেজাল করবো না, আমরা ছোট ছোট কিছু ভেজাল করবো, এর মধ্যে থেকে শেষ করে দেবো, এর মধ্যে থেকে এই কাজটা করে ফেলবো। তা আমরা সবার প্রথমে ইয়াটাকে কি করব? বোল্ড করব। আমরা জাস্ট এখানে লিখে দেব, এর ভিতরে একটা ক্লাস নেব, ক্লাস। এই যে দেখেন, খালি যদি আমি এফও লিখি, এফও লিখলে আমাকে সাজেস্ট করতেছে, তা আমি বোল্ড করতে চাচ্ছি, তো ফন্টের ওয়েট বোল্ড এই ক্লাসটা খালি ঘোষণা করে দেবো যে এখানে যে আমার ফন্টটা বোল্ড হয়ে যাও। দেখছেন ফন্ট বোল্ড হয়ে গেছে। এরপর এটাতে আসি, একটা ক্লাস দেই, এক মিনিট দাঁড়ান, খালা আসছে তো, তরকারি কি রান্না করবে বলে দিই।
ও আমাদের ফ্রন্টের ওয়াইডটা ওটা বোল্ড হয়ে গেল। তো এটাতে আমরা কি চাচ্ছি, ফ্রন্ট ওয়াইডটা ইটালিক হবে, এফও বা এটা নরমাল দেই, ফ্রন্ট ওয়াইড নরমাল। তো এখন এটা আমাদের নরমাল থাকবে। আরেকটা জিনিস, তৃতীয় জিনিসটাতে গেলে অবশ্যই আপনাদের একটা প্রশ্ন জাগবে, এইটাকে আমি ইটালিক করব। ইটালিক কি একটা স্টাইল? আপনাদের একটা প্রশ্ন জাগার কথা, দেখি প্রশ্নটা জাগছে কিনা। কই আমি কোথায় এক্সিকিউট করছিলাম? দেখেন এইটা কি আসছে, বোল্ট। ও সরি, নিচেরটা আসবে। এই যে দেখেন, আপনারা বুঝতে পারতেছেন, যদি আমি জুম করি তাহলে আর বুঝতে পারবেন। দেখেন সবার উপর একটা আসছে তানভীর রহমান বোল্ট, তারপর তানভীর রহমান নরমাল, আর এটা দেখেন ইটালিক। বুঝতে পারতেছেন কি এটা যে ইটালিক আসছে? জি ভাইয়া। তো এখন এখানে একটা জিনিস আছে, যে আমি যখন এটার ক্লাস লিখলাম তখন ওয়েট লিখলাম, আর এটার ক্ষেত্রে তো আমি ওয়েট লিখলাম না। এটার কারণটা কি? আমরা সিএসএস করছি না, হ্যাঁ, সিএসএস এ একটা ফন্টকে যখন বোল্ড করা হয় তখন তার ওয়েটের উপর ভিত্তি করে বোল্ড করা হয়। মানে একটা ফন্ট বোল্ড হবে না নরমাল হবে, এটা তার ওয়েটটার উপর ভিত্তি করে, যে সে কত মোটা হবে বা কত চিকন হবে। তো এখানে যেহেতু ওয়েটের উপর ভিত্তি করে, তাহলে ওয়েটটাকে তো আমরা বাদ দিতে পারি না। তো আপনাদের বুস্টস্ট্র্যাপ এইভাবে একটা ক্লাস তৈরি করছে, ওয়েটটাকে সহ ধরে ফ্রন্ট ওয়েট নরমাল, ফ্রন্ট ওয়েট বোল্ড। ফ্রন্টের দুইটা স্টাইলের ক্ষেত্রে আপনার ওয়েট ইউজ করতে হবে, বাকিগুলো আপনার জেনারেল ইউজ করলে আপনার কোনো সমস্যা নাই। এখন যদি আপনি চাচ্ছেন যে এইটাতে সব বড় হাতের হবে, তাহলে আপনাকে জাস্ট স্টাইল লিখতে হবে টেক্সট আপার কেস, কন্ট্রোল সি, এটার আর একটা নেই। আপনি চাচ্ছেন এটাতে সব বড় হাতের আছে, সব ছোট হাতের হবে, এখানে আমি সব বড় হাতের লিখবো, এন বিআই আর আর এইচ এম এন, রহমান। তাহলে এখানে আমার ক্লাস লিখতে হবে টেক্সট লোয়ার কেস। টেক্সট লোয়ার কেস। তারপর আমি এটাতে চাচ্ছি যে প্রথম অক্ষরটা বড় হবে আর তারপরে গুলা ছোট হবে। তো প্রথম অক্ষরটা যেটা বড় হয় ওটাকে কি বলে জানেন তো? ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ। টেক্সট ক্যাপিটালাইজ, কন্ট্রোল এস সেভ। এই যে দেখেন, এই যে দেখেন এটা ক্যাপিটালাইজ হয়েছে। আর এটা আমি সব বড় হাতে দিছিলাম, সব লোয়ার কেস হয়েছে। এটা আমি সব লোয়ার কেস দিছিলাম, সব আপার কেস হয়েছে। এটা ইটালিক দিছিলাম, ইটালিক হয়েছে। এটাকে নরমাল দিছিলাম, নরমাল আছে। এটাকে বোল্ড করছিলাম, বোল্ড আছে। তো এই হলো মানে ফন্টের বিষয়গুলা। জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। যে আমি হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করব। একটা ওয়েবসাইটে সাধারণত কত টাইপের হচ্ছে টেক্সট স্টাইল আমরা ব্যবহার করি, মানে দরকার আর কি। এটা কি আমার ইচ্ছা মতো না আসলে সাধারণত কিছু কিছু আপনার বোল্ডটা দরকার পড়বে, যেমন এই ক্লাসটা দরকার পড়বে। হ্যাঁ হ্যাঁ। হুম। তারপর এই ক্যাপিটালাইজের দরকার পড়তে পারে। আর ইটালিকের আপার কেজের মাঝে মধ্যে, হ্যাঁ আপার কেজের মাঝে মধ্যে দরকার পড়ে। এই তিনটা ক্লাসে দরকার পড়তে পারে পি এর ক্ষেত্রে, মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে বা হেডিং এর ক্ষেত্রে। এই যে যেমন আবার আপনার এই যে উপরে শিখাইলাম না, ডিসপ্লে শিখাইলাম না, ডিসপ্লে 4 পর্যন্ত, এটা কিন্তু আবার দরকার পড়ে না, কারণ আপনি এখানে অতিরিক্ত একটা ক্লাস লিখতে যাবেন, আপনি ডাইরেক্ট H1 লিখে দিবেন বা ডাইরেক্ট H2 লিখে দিবেন, ওইটা আবার দরকার পড়ে না।
আর হচ্ছে আমি যতগুলো শিখলাম তার মধ্যে সবগুলাই তো লাগবে না, আমার কিছু কিছু জিনিস লাগবে। হ্যাঁ, কিছু কিছু লাগবে, কিছু কিছু লাগবে না। তো এরপর আসি, এরপরে কি আছে? ভাইয়া ব্রেক দিলে ভালো হতো। ও 11টা বাজে গেছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ভিডিওটা পজ করেন, আমি নেক্সটে আসতেছি। আচ্ছা, শুরু করে দেই, অনেক ইয়ে আছে তো। আসছে মনে হয় মোটামুটি সবাই। ভাই শুরু করেন ভাই। হুম, তো আমরা কোথায় ছিলাম? এইখানে টাইপোগ্রাফি পর্যন্ত ছিলাম। জি ভাইয়া। তো এখন আমরা দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে ব্লক কোড। রিভিউ বা একটা ছোট বাণী, মানে অনেক মহাপুরুষদের বাণীগুলো আমরা ইয়া করি না বা লিখি। ধরেন যে এখানে একটা রবীন্দ্রনাথের একটা বাণী লিখলাম, নিচে রবীন্দ্রনাথের নাম লিখে দিলাম, এটাকে রাইট সাইডে রাখলাম বা লেফট সাইডে রাখলাম। এই জিনিসটা এখন আমরা দেখবো যে ব্লক কোড জিনিসটা কি, কিভাবে কাজ করে। তো ব্লক কোড নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, ব্লক কোড নামে একটা ট্যাগ আছে HTML এর, এই ট্যাগটা ইউজ করতে হবে। ট্যাগটার ভিতরে ভাইয়া ব্লক কোড বলতে কি, যে আমরা যে যার বাণী লিখবো সেটাই ব্লক কোড নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড বলতে তো বাণী বোঝায়, আর ব্লক বলতে একটা অংশ বোঝায়, যে এটা একটা অংশ, বাণীর একটা ওয়েবসাইটের একটা অংশ। তো এই ব্লক কোডটা নেওয়ার জন্য আমরা ব্লক কোড নামে একটা ট্যাগ নেব। ধরেন যে এটার নিচে আমরা নেই, Ctrl+C, পেস্ট করে দিলাম। ও না, পেস্ট করবো না, ডাইরেক্ট নেই, নিয়ে দেখাই। এখানে লিখি ব্লক কোড, আর ব্লক কোডের ভিতরে একটা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফের মধ্যে কিছু একটা লিখবো, যেমন হাই তো এইটাকে এখন ব্লক কোড ডানে বাইরে মুভ করার জন্য বা কিছু একটা করার জন্য, তো আমাদেরকে এখানে ভিতরে ক্লাস লিখতে হয়, ব্লক কোডে ক্লাস দিতে হয়। ক্লাস, যদি আমরা রাইটে নিতে চাই তাহলে রাইট লিখতে হবে, লেফটে নিতে চাইলে লেফট লিখতে হবে। তাহলে এই দুইটা জিনিসই সাধারণত করি। ব্লক কোড এখানে লিখবো টেক্সট রাইট। এই যে দেখেন আমার ব্লক কোডটা চলে আসছে, ব্লক কোড অ্যালাইন রাইট। এটা দরকার পড়ে না, এটা
এটা আসলে খুব সিম্পল জিনিস, হঠাৎ কখনো দরকার পড়তে পারে, দরকার পড়লে এই জিনিসটা ইউজ করবেন। আমাদের এই মোটামুটি টাইপোগ্রাফি আমাদের শেষ, বুঝছেন? আর ব্লক কোডের উপরে যে যে ইয়াটা আপনার যেই কি বলে এইটাকে, যে লেখাটা আপনি একটা পি ট্যাগের ভিতর দিতে পারেন। আর এই জিনিসটা টোটালটাই বুঝাই দিই। এই যে এটা হচ্ছে ব্লক কোডে আপনি যা লিখবেন সেইটা। তারপরে এটা হচ্ছে ফুটারটা, আপনার সামওয়ান ফেমাস ইন, এই ফুটারে ওই ব্যক্তির ইয়াটা মানে সোর্স টাইটেলটা। যেমন আপনি এখানে যদি এখানে একটা বাণী লেখেন, পি এর ভিতরে বাণীটা লিখলেন, বাণী লেখার পর আপনি এখানে লিখলেন আলবার্ট আইনস্টাইন, তারপরে এই সোর্স টাইটেলের ভিতর ওই ব্যক্তির টাইটেলটা, যেমন সায়েন্টিস্ট বা কোনো কিছু বা এরকম কোনো কিছু। যেমন এখানে আমি হাই আই এম তানভীর রহমান লিখছি, পি এর ভিতরে লিখছি। এখন আমি যদি চাচ্ছি যে তানভীর রহমানের নিচে আমি ইয়া দিব, আমার এটা ধরেন যে একটা বাণীটার নিচে আমার নামটা দেবো, বাণীটার নিচে নামটা দিলে তাহলে আমাকে কি লিখতে হবে, ফুটার নিতে হবে, ফুটারের ভিতর ওই লোকটার নামটা লিখতে হবে, যেমন ধরেন যে তানভীর। আর এখানে ক্লাসে দিতে হবে ব্লক কোড ফুটার, PLO ব্লক কোড ফুটার, নিচে আমার নামটা শো করবে। এবং তার নিচে যে মানে ওই লোকটার টাইটেলটা দেওয়ার জন্য আমাদেরকে অন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগটা বলে সিট, যে সিট ট্যাগের ভিতর আবার যেমন ধরেন যে লিখলাম ওয়েব ডেভেলপার, বা এখানে যদি আমরা অন্য সোর্স ইউজ করি, ধরেন যে এটা একটা ধরেন যে কোরআন বা বিখ্যাত একটা বইয়ের আয়াত, তো এখানে আমরা ওই ইয়াটা লিখে দিতে পারি যে অমুক নাম্বার অধ্যায়ের অমুক নাম্বার পৃষ্ঠা। তা আমরা অত কিছু লিখলাম না, আমরা সাধারণত আমরা কিছু টেক্সট ইউজ করলাম, টেক্সট ইউজ করে এখানে ক্লাস দিতে হবে যে এটা কি, মানে এটা টাইটেল কি, সোর্স টাইটেল, সোর্স টাইটেল। এই দেখছেন নামটা আসছে, তারপর সোর্সটা আসছে। জি ভাইয়া। সবাইকে আসছে? আসলে নতুন টপিকে যাওয়া যাক। কি ব্যাপার, রেসপন্স নাই কেন? সবাই তো আসে নাই স্যার, কিন্তু আরো কয়েকজন বাকি আছে। তো বেসিক টাইপোগ্রাফি গেল, এখন আমরা অ্যালাইনমেন্টের যে ব্যাপারগুলা, মানে সাজানো, কোনটা রাইটে হবে, কোনটা মিডিলে হবে, কোনটা লেফটে হবে, হ্যাঁ, এই অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আমরা বুস্টেপে করব টেক্সট অ্যালাইনের মাধ্যমে। এখানে টেক্সট অ্যালাইনের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা বুস্টেপে সিএসএস ইউজ না করে এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, তো এই কোডগুলো যে আমি টাইপোগ্রাফির কোডগুলো যে লিখলাম, এই কোডগুলোকে আমি কমেন্ট করে দেই, আর এটার উপর লিখে দেই টাইপোগ্রাফি, যেখানে লিখি TYPOGRAPhy টাইপোগ্রাফি,
ART start. এইভাবে করি। তো এরপরে আসি আমরা অ্যালাইনমেন্টে। ALIGNMENT, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে এখন কি কি কাজ আছে, অ্যালাইনমেন্ট এরিয়াটা আমরা ওপেন করি, এই যে পাশে ওপেন করলাম, ওপেন করে এটার আউটপুট দেখি এটার কি কি কাজ আছে। এই টেক্সটটাকে লেফটে রাখা, মিডিলে আনা, রাইটে আনা, টেক্সট ব্লক গুলাকে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া। তো ব্লক গুলার কালার দিয়েছে দেখেন, আবার ব্লক গুলাকে ইনলাইনে রাখছে, যে একটা আছে তারপর আরেকটা, যেটা সিএসএস এর মাধ্যমে আমরা করতাম। তো এখানে বেশি কাজ নাই, আমরা জাস্ট কিছু দেখি। ভাইয়া এটা তো ওই যে টাইপোগ্রাফির মধ্যেই অ্যালাইনমেন্ট এটা দেখা টাইপোগ্রাফির মধ্যেই, কিন্তু এটাকে আর কি বোঝানোর সুবিধার্থে আলাদা করা হয়েছে। আচ্ছা ঠিক। এইখানে দেখেন, আমি পি ট্যাগের একটু কপি করে নিই। পেস্ট করলাম, এখান থেকে ক্লাসটা উঠাই দেব। এটার আউটপুট দেখবো, কি আউটপুট আসছে। দেখেন এরকম একটা আউটপুট আসছে, তাই না? এদিকে এদিকে ছোট, এদিকে বড়, এইভাবে মানে যেভাবে পাইছে ওভাবে একটা আউটপুট চলে আসছে। তো আমরা যদি বলি যে চারপাশে সমান হবে, মানে জাস্টিফাই হবে, তাহলে সেটাকে কিভাবে করবো? এখান থেকে জাস্ট লিখবো টেক্সট, টেক্সট USTI justify বানান TIFY। এখন দেখেন কি হয়। আউটপুট আসলো না কেন? সরি, এটাকে একটা ডিবের মধ্যে নিতে হবে, ডিবের মধ্যে না নিলে এটা ইয়া করবে না। ভাইয়া এটা ডিভ হয়নি, DIR হচ্ছে। ডিফ কি হয়, এটা ক্লাস
দেখাচ্ছে না কেন? আর এক্সট্রা কোনো ক্লাস দিছে না? এখানে এক্সট্রা একটা ক্লাস ইউজ করতে হবে, কিন্তু ওই ক্লাসে তো এখনো যায় নাই। এখানে একটা ক্লাস আমি ইউজ করি, এটার আপাতত ডেফিনিশন দিব না, এটা ডেফিনিশন পরে দেব। এই যে দেখেন, এখন কিছুটা লাইনে আসছে, অনেকগুলা লেখা তো, কিন্তু এটা একদম ইয়া হবে, একুরেট হবে। দেখেন এবার ঠিক হয়েছে। এই সাইড এবং এই সাইড, দুইটা সাইড ঠিক আছে, মানে দুইটা সাইডে মিল থাকবে, এটা বলে জাস্টিফাই। যারা ওয়ার্ডে কাজ করছেন তারা অবশ্য এই জিনিসটা মনে হয় জানবেন, জাস্টিফাই কাকে বলে। জাস্টিফাই করার জন্য জাস্ট আমাদেরকে টেক্সট জাস্টিফাই নামে একটা ক্লাস ইউজ করতে হবে। আরো তিনটা জিনিস দেখেন, আমি এইগুলোকে কপি করে নিয়ে যাই, এর নিচে কিছু বিআর দেই, বিআর দিয়ে এর নিচে নিব বিআর, না বুঝলে প্রশ্ন করিয়েন বিআর। এখানে তিনটা পি ট্যাগ নিছি আমি, ক্লাসগুলো ডিলিট করে দিই। দেখেন তিনটে এক পাশে আসছে, তাই না? এখন একটাকে আমরা লেফটে রাখবো, একটাকে আমরা সেন্টারে রাখবো, আরেকটাকে রাইটে দেব। যেটাকে লেফটে রাখবো ওটাতে তো কোনো ক্লাস ইউজ করার দরকার নাই, কারণ ওটা তো ডিফল্ট ভাবে লেফটেই থাকবে। যেটা রাইটে নিব বা যেটা সেন্টারে নিব ওটাতে আমরা ক্লাস ইউজ করব। টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, আর এটা দেব টেক্সট রাইট। কন্ট্রোল সেভ দিই। এখন দেখেন এটা সেন্টারে আসছে, এটা রাইটে চলে গেছে, আর এটা যেভাবে ছিল সেভাবেই আছে, কারণ এটা আগে থেকে লেফটে আছে, এর মধ্যে আর লেফট লেখার আমার দরকার মনে পড়ে না। তো এরপর আসতেছে এই যে দেখেন, আপনারা যখন কোনো ব্লককে বা কোনো লেখাকে ওইভাবে নিতে যাবেন, মানে বড় ধরনের যদি কোনো প্যারাগ্রাফ হয়, তাহলে ঠিক একই সিস্টেমে নিতে হবে। এই যে টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট ইয়া, এটা ইউজ করতে হবে। ভাইয়া কথাটা বুঝিনি, আরেকবার রিপিট করেন। বলতেছি যে যদি আপনারা এই জায়গায় একটা লেখা না থাকে, যদি কোনো ব্লক থাকে, মনে করেন যে 2-3 লাইন বা 4 লাইন 5 লাইন, ওই প্যারাগ্রাফ গুলাকে ঠিক একই ভাবে আপনারা সেন্টারে, মিডিলে এবং রাইটে নিতে পারবেন। আচ্ছা ঠিক মানে ক্লাস একটা ইউজ করতে হবে। আছে। নিচে বিআর দিয়ে দিলে লাইনগুলো ভাঙে যাবে।
এর নিচে যদি একটা বিয়ার দিয়ে দিই, এটা হচ্ছে ব্লগের ক্ষেত্রে। আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখেন, এটা নিচে একটা বিয়ার দিয়ে দিলে এটা মাঝখান চলে যাবে। এই লাইনটা ভাই text- স্কুলে শুধু কাজ করবে ওই যে আমি বুকস্টপের যে লিংক করছি এগুলার জন্যই, তাছাড়া তো হ্যাঁ, হ্যাঁ এগুলা ক্লাস তাছাড়া এগুলো কাজ করবেন না। আপনার ও, লিঙ্ক করা যদি না থাকে তাহলে এগুলো কাজ করবেন না। আচ্ছা। এখানে রেসপন্সিভ অ্যালাইনমেন্ট বলতে একটা জিনিস আছে। আচ্ছা, যখন রেসপন্সিভ বুস্ট্র্যাপে যাবো তখন এটা দেখাবো, কারণ এখানে ডিভাইসের ব্যবস্থা আছে। তো এইটা জিনিস দেখেন, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট এটাকে বলে। প্রথমে আউটটা দেখে নিই যে কি আসে, তারপরে এটাকে একটু সরাইতে হবে। ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট বলতে দেখেন যে এইখানে দেখেন লেখাগুলো এক লাইনে আছে কি? না, কিছুগুলো উপরে কিছুগুলো মাঝামাঝি। যেটা বেজ লাইনে আছে ওটা ঠিক মানে সময় যে জায়গাটা তো থাকা উচিত, একটা টেক্সট যেখানে থাকে ওখানে থাকবে। আর যেটা টপে, এটা মনে করেন যে ওর যে এরিয়া আছে এরিয়ার টপে উঠে গেছে, উপরে উঠে গেছে। নিচে ফাঁকা রাখে দিছে, উপরে উঠে গেছে। আর যেটা বটমে আছে ওই উপরে ফাঁকা রাখে নিচে নামে গেছে। আর যেটা মিডিলে আছে ওটা ঠিক মানে সমান ভাবে আছে। দেখেন বেজ লাইনটা যেভাবে আছে মিডিলটাও ঠিক 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 সেভাবেই আছে। হুম। আর টেক্সট টপ টেক্সট বটম এটা একই জিনিস। এই যে টপের যা কাজ টেক্সট টপের তা কাজ, আর বটমের যা কাজ টেক্সট বটমের ঠিক তাই কাজ। তো আমরা এই ক্লাসগুলো এখন ইউজ করে দেখব। এখান থেকে এই ক্লাসগুলো ডিলিট করে দিই। এখন দেখেন সবগুলো এক লাইনে আসবে, সবগুলো এক লাইনে আসছে না? এখন এগুলোকে আমরা উপরে নিচে উঠানো নামানোটা দেখব। অ্যালাইন বেস লাইন, এটা হবে অ্যালাইন টপ। এটা হবে যদি আমরা বটমে আনতে চাই তাহলে অ্যালাইন বটম লিখতে হবে, অ্যালাইন বটম। যদি মিডিলে আনতে চাই তাহলে লিখতে হবে অ্যালাইন মিডিল। অ্যালাইন MIDDLE অ্যালাইন মিডিল। আর যদি এটাতে অ্যালাইন মিডিল আর অ্যালাইন বটম না ইউজ করে আরো ইউজ করা যায় যে টেক্সট। হ্যাঁ একটু ডিস্টার্ব করবো, খালি একটু প্রবলেম হয়ে গেছে তো। বলেন। মানে হচ্ছে কালকে আমার বোন এখানে মানে ফেসবুক অন করছে, মানে ওর প্রোফাইলটা এখানে লগ ইন করছিল, তো কি কারণে জানি ফাইবারে অ্যাড হয়ে গেছে। উনি এটা কিভাবে রিমুভ করবো? ও আচ্ছা, দাঁড়ান ওটা আসতেছে, শেষ করে রিমুভ করা যাবে, সমস্যা নেই। টেক্সট টপ, তারপর অ্যালাইন টেক্সট বটম। এখন দেখেন সবগুলোতে আমার চেঞ্জ আসছে।
আর এগুলো প্রত্যেকটার কারণ কিন্তু আমি বলে দিলাম কোনটা কেন ইউজ করা হয়েছে। বেজ লাইন বেজে রাখার জন্য, টপ উপরে ওঠানোর জন্য, বটম নিচে নামানোর জন্য, মিডিল একদম মিডিলটাও বেজ বলা চলে, এটা একদম মাঝখানে রাখার জন্য, টেক্সটপ উপরে ওঠানোর জন্য, বটম নিচে নামানোর জন্য। মানে ভাইয়া আমি যদি কোনো ওয়ার্ড বা একটা লাইনকে যদি করতে চাই তাহলে ওই স্পেনের মাঝখানে রেখে আমি শুধু হচ্ছে আপনার এই ক্লাসটা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে পুরো প্যারাগ্রাফে তো আমাকে আর স্পেন ব্যবহার করতে হবে না, সব কোড তো আমার নিতে হবে না। না না, তো আচ্ছা, মানে আমি যেইটুকু শুধু আমি টপে নিব না বটমে নিব। এই যে আমি একটা একটা প্যারাগ্রাফ দেখাই, কন্ট্রোল সি। এখন এটা আমি একটা প্র্যাকটিক্যাল দেখাই, যে এখানে লিখলাম আই এম আ ওয়েব ডেভেলপার অন ফাইবার, VRR ফাইবার। তো এখন চাচ্ছেন আপনি এই ওয়েব ডেভেলপার যে লেখাটা আছে এই লেখাটাকে একটু উপরের দিকে উঠাই দিবেন, মানে একটু হাইলাইট করবেন। তখন আপনি কি করবেন? তখন আপনাকে এখানে একটা স্পেল ট্যাগ নিতে হবে। এই ক্লাসটা কাটে দেই। আমি চাইলে ওই ক্লাসটা রাখতে পারবো না পি ট্যাগের মধ্যে? হ্যাঁ, পিটেকের মধ্যে, তো পিটেকের মধ্যে আপনি একটা স্পেল নেবেন। না না, ওই যে আপনি পি ট্যাগের মধ্যে যে ক্লাসটা নিয়েছিলেন ওটা রাখা যাবে, মানে এক্সট্রা ক্লাস দিলাম না আমি। ও আচ্ছা ঠিক আছে। না আমিও সেটাই জানতে চাচ্ছিলাম যে ওটা আমি এক্সট্রা রাখতে পারবো কিনা। রাখা যাবে, সমস্যা নেই। এখন এই স্পেমের ভিতরে আসে আমি একটা ক্লাস লিখবো, ক্লাস অ্যালাইন, সরি অ্যালাইন টপ, ইউপি টপ। এই দেখেন ওয়েব ডেভেলপার লেখাটা একটু উপরে উঠে গেছে, দেখছেন? এর মাথাটা থেকে একটু উপরে উঠে গেছে, আর এটা একটু নিচে আছে। একটা বড় লেখা লিখি তাহলে একটু বেশি বুঝতে পারবেন। ডাব্লিউ এর জায়গায় টি লিখি, এই যে এইবার দেখা যায়, মানে হালকা কিন্তু বেশি না। হুম। করা যাবে, যে কোনো জায়গায় করা যাবে। তারপর অ্যালাইনের যে বিষয়টা আসতেছে, আচ্ছা ভাইয়া, ভার্টিক্যাল বলতে কি বুঝালো? ভার্টিক্যাল বলতে আপনার ভার্টিক্যাল বলতে জিনিসটা অনেকটা কেমন, যে এখানে আমি লিখে বুঝাই দিই, 1 1 1 1, এখানে 1, দেখেন এই যে এইভাবে আছে না, 1 গুলো অনেকগুলো 1, হ্যাঁ। এটাকে বলে ভার্টিক্যাল। আর এই যে এইভাবে যে লম্বা লম্বি আছে একটা নিচে আরেকটা, এটাকে বলে হরিজন্টাল। ও আচ্ছা। মানে হচ্ছে অনেকটা কলামের মতো থাকলে ওটা আপনার হরিজন্টাল, আর যদি হচ্ছে আপনার রো, আর সারিটা হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ রোটা হচ্ছে ভার্টিক্যাল। তারপর এটা দেখেন, আমি ক্লাসগুলোকে ডিলিট করে দিই।
কি আসছে? হ্যালো, গুড বাই, মানে একটা নিচে আরেকটা আসছে। এখন এটা যদি আমরা সিএসএস দিয়ে করতে যাই তাহলে আমাদেরকে কোড করতে হবে না? এটা ক্লাসটা লিখতে হবে, ক্লাস তো লিখতে হবে, প্লাস আমাদের এইটার করতে হবে, মানে ওইটাকে ধরে আবার ওইটার মনে করেন যে ইনলাইন ব্লক, প্লট লেফট, এই সেই এগুলো অনেক কিছু লিখতে হবে। তো এই ক্লাসটা গুরুত্বপূর্ণ না। এখানে আমরা ওই কাজটাই করব। ওই কাজটা করার জন্য জাস্ট লিখবো ডি, তারপর লিখবো ইনলাইন। এটার ওটার উপরে উঠে গেল। এই দেখেন হ্যালো গুড বাই দুইটা এক লাইনে চলে আসছে, কিন্তু এখন আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি না। আইডেন্টিফাই করার জন্য ওরা মানে ঠিকভাবে চিনার জন্য ওরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, কিন্তু কালারের ক্লাসে আমরা এখনো যাইনি, তাই কালারের কোনো ক্লাস আমরা এখন ইউজ করব না। যখন যাব তখন ইউজ করব, ঠিক আছে? জাস্ট ডি ইনলাইন লিখলে আপনার সব এক লাইনে চলে আসবে, অতগুলো কোড আপনার করা লাগবে না। এরপর আসতেছে আপনার ব্লক, মানে কোনো একটা সেকশনকে মনে করেন যে এটা এটা একটা সেকশন, ধরেন যে এখানে ব্লক লেখা আছে, এটা একটা সেকশন। তো এই সেকশনটাকে কিন্তু একটা ব্লক বলা হয়। তো এই ব্লকটার কাজ করার জন্য আমরা কি ক্লাস ইউজ করব, বা ব্লকটাকে কালার করার জন্য আমরা কি ধরনের রিয়াক্ট করব, বা একে ব্লক হিসেবে ঘোষণা করার জন্য আমরা কি করব, এই জিনিসটা এখানে লিখি। একটা ব্লক নেওয়ার জন্য আমরা যেটা করব, স্প্যান নামে টেকটা নিব, স্প্যান। তারপর এখানে কিছু লিখবো, BLOCK ব্লক, আর এর ভিতর ক্লাস দেব এটা টি বি BLOCK বি ব্লক, তাহলে এটা ব্লক হয়ে যাবে। আর এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়া হয়, সেভ করছে কিনা, ব্যাকগ্রাউন্ডে কালার না দিলে, সরি, এটা দেখেন করতেছি। এই যে দেখেন এখানে ব্লকটা আসছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, ওই জন্য এটা ব্লক হিসেবে দেখাচ্ছে না, নয়তো এটা টোটালি ব্লক হিসেবে দেখাইতো। যখন কালারে যাব তখন কালারের ক্লাস দেখাবো। এখন ভাইয়া ব্লক বলতে কি, আমি কি একটা জায়গায় আটকে রাখবো বা এরকম কিছু? আসলে ব্লক বলতে কোন সেকশন বা কোন একটা অংশকে বোঝায়। হ্যাঁ হ্যাঁ। যেমন এই যে আমি একটু দেখাই, এটা মাথায় নিয়েন না। আমি যদি এখানে লিখি বিজি সাকসেস, তারপর থেকে একটা কালার কোড কপি করে নিয়ে আসি, বিজি প্রাইমারি, এটাকে যদি আমি বসায় দেই, জিনিসটা বুঝতে পারবেন যে আসলে এই যে দেখেন টোটালটার একটা কালার আসছে না, হ্যাঁ মানে এখান থেকে এই পর্যন্ত এই টোটাল একটা ব্লক, মানে একটা অংশ। আচ্ছা, সেটা একটা লাইন হইতে পারে বা দুইটা লাইন বা তিনটা লাইনও হতে পারে, তিনটা সেন্টেন্সের লাইনও হতে পারে। এই যে এই যে উপরে যে আমরা করলাম না, ইনলাইন করলাম না, এটা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যদি আমরা এখানে কালার ইউজ করি। এটা শেখার দরকার নাই এখনই, যখন যাব তখন শিখবেন। এই যে দেখেন, দেখছেন
হ্যালোর পর একটা স্পেস আছে, গুড বাই এর পর একটা স্পেস আছে। মানে কালার ইউজ করলে এটা ইয়া হয়ে গেল। ব্লক বলতে গেলে ভাইয়া আপনার মানে মনে করেন যে আমার 3টা সেন্টেন্স হইতে পারে। ব্লক আপনি যখন কোনো রো কলাম বা যে কোনো জায়গায় যখন ব্লক নেবেন, ওর ভিতরে যতটা জায়গা থাকবে তখন ওই সবটা জায়গা কভার করে ওই একটা অংশ নিয়ে নিবে। যেমন দেখেন এখানে আমি হ্যালো গুড বাই লিখছি, কিন্তু এর সবটা জায়গা নিছে কি? নেয় নাই। এদের ব্যাকগ্রাউন্ড শুধু ওদের ইয়াটা পর্যন্ত, ওদের যে পর্যন্ত মনে করেন লেখা আছে পর্যন্ত। কিন্তু এখানে আমি ব্লক নিছি অনেক ছোট লেখা, কিন্তু এর যখন ব্যাকগ্রাউন্ড দিছি দেখতে পারলাম যে সবটা নিয়ে নিছে। মানে যেহেতু কোনো ডিবের ভিতরে রাখা হয়নি, কোনো কন্টেনারের ভিতরে রাখা হয়নি, কোনো কিছুর ভিতরে রাখা হয়নি, এই ফাঁকা জায়গা পাইছে, সবটাকে ব্লক করা হয়েছে। তো এটা হচ্ছে ব্লগের কাজ, ব্লক। তো ভাইয়া আমাকে ব্লক জিনিসটা একটু ক্লিয়ার করেন, মানে ব্লকটা কি আসলে? ব্লকটা আমি বুঝতে পারি না। ব্লক জি, ধরেন যে দাঁড়ান আপনাকে কিভাবে বুঝাই, দাঁড়ান আর্ট করি, এটা বের করি, পেইন্ট। এটা আমাদের ওয়েবসাইটের একটা জায়গা, মানে টোটালি ফাঁকা স্পেস। হ্যাঁ তো আমরা দেখা গেছে এখানে অন্য কিছু যদি মনে করেন যে হ্যালো নেই, এই কি করলে এতটা জায়গা দখল করলো, তাই না? এর যতটুকু এরিয়া ততটা জায়গা দখল করলো। কিন্তু যখন আমরা ব্লক নিব তখন এই কি করবে, এখানে যতটা জায়গা মানে অল লম্বালম্বি যতটা জায়গা আছে সবটা জায়গাকে নিয়ে নেবে। ব্লক বলতে আরেকটা জিনিসও বোঝায়, যে এই যে এখানে একটা আছে আর প্লাস কি হলো লেখা, শেপ নেই, শেপ নিলে বেশি ক্লিয়ার হবে। আমাদের মেন ইয়ার ভিতর একটা অংশ আছে আর এই পাশে আরেকটা অংশ, এই দুইটা অংশকে দুইটা ব্লক বলা হয়, বুঝছেন? আচ্ছা। মানে ওই যে ইয়া দেয় না, নদীর মধ্যে ব্লক দেয় না, তো অনেকটা জিনিসটা এরকম কিছু অংশ আর কি। ব্লক বলতে একটা অংশকে বোঝায়, যে যখন ওই যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গাটাকে দখল করে নেবে। আচ্ছা, মানে অনেকটা হচ্ছে আমাদের জমি জায়গা যেরকম সেরকম বোঝায়, যে আমি যে জায়গায় থাকতেছি বা আমার যে জায়গায় বাসাটা, এটাই হচ্ছে একটা ব্লক। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ব্লক করে নিছেন আপনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আসি ইনলাইন ব্লকের ক্ষেত্রে কি হয়। ইনলাইন ব্লক আউটপুটটা প্রথমে দেখায়, বুঝাই দেই। ইনলাইন বলতে তো বুঝেন যে এক লাইনে। হ্যাঁ, তো এইখানে যখন একটা জিনিসকে যখন এ কিন্তু স্বাধীন, মানে এ কিন্তু এয়ারলাইনে আর কাউকে নিবে না, কিন্তু এরা কি করছে, এরাও কিন্তু ব্লক, দুইটা অংশ, কিন্তু এরা এদের পরে আরো ইয়াকে নিছে, আর ওদের যতটুকু জায়গা ঠিক ততটুকুই ওরা দখল করছে। মানে ওদের প্যারাগ্রাফ যে পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত ওরা দখল করছে। তো আমি একটা ডিপ নিই, ডিপ নিয়ে এই জিনিসটা দেখাই। ডিপের ভিতরে একটা h1 নেই, h1 এর ভিতর লিখবো হ্যালো। নেই ডাইরেক্ট লিখে দিচ্ছি, this is inline। ভাইয়া বি এর জায়গায় আর হয়েছে। this is inline। আর এর ভিতর কি করছে, প্লাস
ডি ইনলাইন ব্লক, ইনলাইন একটা ইয়া হবে, ড্যাশ হবে, ইয়েলো সিকে ইনলাইন ব্লক। একটা নিচ্ছি, এখন এইটাকে কপি করে আরেকটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো বিআর ইউজ করা যাবে না, বিআর ইউজ করলে কিন্তু ইরর হবে। এই যে দেখেন হ্যালো হ্যালো, মানে দুইটাই একটা ইয়া নিয়ে নিছে। এখন যদি আমরা একটা কালার ইউজ করি, কালার ইউজ করলে যে এটা সেটা বুঝতে পারবো যে আমাদের ইয়াটা কেমন হলো। এই যে ইনলাইন ব্লকের পর দেখেন এখানে যে আমি দুইটা ক্লাস ইউজ করছি না, ডি ব্লক আর বিজি প্রাইমারি, এই দুইটাই কিন্তু আলাদা আলাদা ক্লাস। একটা ইয়ার ভিতর আরো ক্লাস নেওয়ার জন্য জাস্ট একটা স্পেস ইউজ করতে হবে, আপনার একটা স্পেস ইউজ করতে হবে। স্পেস ইউজ করে আপনি একটা কালার দিতে পারেন, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বিজি, এতে একটা কালার আমরা শিখছি একটাই দেই, বিজি প্রাইমারি। এটা তো একটা স্পেস নিব বিজি প্রাইমারি। এখন আমরা বুঝতে পারবো যে এই যে দেখেন হ্যালো হ্যালো, মাঝখানে একটা স্পেস আছে, উপরে গুলো যদি ডিলিট করে দিই সুন্দর করে বুঝতে পারবেন। এবার দেখা যাবে, এই যে দেখছেন এই দুইটা হচ্ছে ব্লক। এদের মধ্যে যে আরো ওই পাশে যত নিব ইনলাইন নিব, একটা 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 করে ব্লক, এভাবে ব্লক তৈরি হবে। ব্লগের পরে আর নাই আপাতত। ওয়েবসাইটে ব্লগের কাজটা কি ভাইয়া? ওইরকম যদি কোনো কন্টেন্ট আসে ব্লগের মতো দেখতে, আপনার পিএইচডি তে যদি ওরকম কোনো কন্টেন্ট থাকে, তাহলে ওই জায়গায় ব্লগটা ইউজ করতে হবে আপনি। মানে আমি তো বললাম যে দেখে আগে বুঝতে দিয়ে কাজ করতে হবে, তারপর আপনাকে কোন ক্লাস ইউজ করবেন বা কোন ট্যাগটা ইউজ করবেন। এখন আপনার ওয়েবসাইটে সাপোজ ধরেন যে করছিলাম এটা তো ব্লগের কাজ, আমাকে এখানে ব্লগ ইউজ করতে হবে, এইভাবে বুঝতে হবে আপনাকে আর কি। তারপর আমাদের যে বিষয়টা আসতেছে এটা হচ্ছে পজিশনিং, মানে যেটাকে ফ্লট বলে। আমরা ফ্লট লেফট করছি না, ফ্লট লেফট। জি ভাইয়া। এই যে দেখেন সিএসএস এর যে ফ্লট লেফট আপনারা করছেন ওইটা বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়। এখানে আমরা এখন করে দেখব। এটাকে কমেন্ট করে দেই। এখানে লিখে FLOATS ফ্লটস। if এভাবে চারটা ডিফ নিলাম, তিনটা নেই, ভাই ডিল হয়েছে। ডিনা চাপে বারে বারে আর চাপে, পাগল হয়ে গেছি নাকি? উপরেরটা থাকে ওইটা আমি অটো ইন্টার মারে দিই তো ওই জন্য।
আমাদের 3টা ডিভ আসলো। এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, 3টা ডিভ আসলো। তো এটাকে অনেকটা যে আমরা বেসিক টাইপোগ্রাফি বা অ্যালাইনমেন্টে যেভাবে করছিলাম, যে লেফটে নিয়ে গেছিলাম, রাইটে নিয়ে আসছিলাম, তো অনেকটা ওইভাবেই। কিন্তু এখানে ক্লাসটা অন্যভাবে ইউজ করছে, আর ক্যাটাগরি আলাদা, এই জন্য এটাকে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্লাস এখানে আমরা যদি এটাকে লেফটেই রাখবো, তাহলে ফ্লট লেফট, আর এটাকে ফ্লট এখানে আছে, তিনটে প্লাস FLOAT, এটাকে রাইটে নিয়ে যাবো, RIGH রাইট। আর এটাতে কোনো ফ্লট দিব না, তাহলে এটার জন্য একটা ক্লাস আছে ফ্লট নান, ফ্লট নান, কন্ট্রোল এস সেভ। দেখেন সবার নিচেটা এটা নান আছে, আর উপরে একটা লেফট আছে, লেফট আছে ওই জন্য লেফটে চলে গেছে, রাইট আছে রাইটে চলে গেছে, আর এটা নান অবস্থায় আছে এই জন্য এখানে আছে। পরে আমাদের একটা ইয়া বাদ করছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, দুইটা এক লাইনে আছে, মাঝে কোনো বিয়ার দেওয়া হয়নি, ওই জন্য দুইটা এক লাইনে চলে আসছে। এগুলো মাঝখানে যদি আমরা বিয়ার দিয়ে দিই, এই যে ফ্লট লেফট যেটা আছে এটার উপর একটা বিয়ার দিয়ে দিব, আর ফ্লট নামটাও নিচে একটা বিয়ার দিয়ে দিব। দেখেন এটা থেকে এদেরকে নিচে নামাই দিচ্ছি। তো এইভাবে মানে আমরা পজিশনিংটা করব। তো পজিশনিং এর আরো ইয়া আছে, একটা কাটে দিই। এখানে যদি আমরা ফ্লটে ঢুকি, ফ্লটে ঢোকার পর এই যে দেখেন রেসপন্সিভের ব্যাপার আছে, রেসপন্সিভটা তো এখন দেখাবো না। এইটা দেখেন, এটা কি করছে মানে দুইটা বাটন নিছে, বাটন নিয়ে একটা বাটনকে রাইটে দিছে, একটা বাটনকে লেফটে দিছে, মাঝখানে একটা কালার দিছে, এটাকে বলা হয় মানে ক্লিয়ার ফিক্স। একটা ডিব নিয়ে নিছে, ডিবের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, দেখেন এই যে বিজি, যেখানে বিজি লেখা আছে, বিজির পরে সাকসেস, প্রাইমারি, ডেঞ্জার যাই লেখা থাক, এটা কালার। আর এরপরে ওকে আইডেন্টিফাই করে দিছে যে এটা হচ্ছে ক্লিয়ার ফিক্স। আর তারপর দুইটা বাটন নিছে, একটা বাটনকে লেফটে রাখছে, একটা বাটনকে রাইটে রাখছে, এটা জাস্ট সাজাইছে। এই যে ফ্লটটা আপনারা যা করছেন এটা ঠিক তাই সাজাইছে, এটার একটা পজিশন আসছে, এই যে একটা এই পাশে একটা এই পাশে, আর মাঝখানে বিজি সাকসেস দিছে, সাকসেস মানে হচ্ছে সবুজ, এই জন্য এখানে সবুজ কালারটা ধরছে, আর কিছুই না, জাস্ট এটুকু। এখানে দেখেন ফিক্সড টপ নামে আরেকটা ক্লাস আছে, H3, এটা যদি আমরা ইউজ করি আর এটা যদি না ইউজ করি তাহলে কি পরিবর্তন হয়, পরিবর্তনটা দেখি। বুটস্ট্র্যাপ,
এখানে যদি আমরা ফিক্সড টপ ক্লাসটা ইউজ করি, দেখেন এটা কোথায় আসার কথা ছিল আর কোথায় আসছে। এই ক্লাসটা দিব না। এই ক্লাসটা না দিলে এটা এখানে আসতেছে, কিন্তু এই ক্লাসটা দিলে এটা যত নিচেই থাক না কেন, যদি 100টা, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, এটা যদি মনে করেন যে 100টা ডিবো থাকে বা ইয়েও থাকে, যদি খালি শুধু ফিক্সড টপটা দিয়ে দেই, তাহলে এতগুলো ডিপটা ক্রস করে হয় উপরে চলে যাবে। দেখছেন, সবার উপরে চলে আসছে। তো এটা হচ্ছে মানে একটা জিনিসকে টপে, সবার টপে ওঠানোর জন্য এই ইয়াটা ইউজ হয়, ফিক্সড টপ সবার উপরে থাকবে। তারপর এই যে ফিক্সড স্টিকি বা স্টিকি টপ, স্টিকি জিনিসটা বুঝেন তো? হ্যালো, বলতেছি স্টিকি বুঝেন কি? স্টিকি কাকে বলে? আচ্ছা, স্টিকি বলতে এমন জিনিসকে বোঝায় যে মনে করেন এই যে আমি নামাচ্ছি না, ওইটা কিন্তু ওর জায়গায় আছে। অনেক ওয়েবসাইটে দেখবেন মেনুগুলা সরে না, মানে যেখানকার মেনু সেখানেই থাকে, আর কিন্তু আপনার বডিটা মুভ করতেছে, এটাকে বলে স্টিকি। আমি উদাহরণ কেমনে দেখাই, ইউটিউবে এটা পাওয়া যাবে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখছি যে অনেক পিকচার আছে যে ওই জায়গায় থাকে, কিন্তু আমি লেখা নামাইলে হ্যাঁ হ্যাঁ, ওইটাকে বলে স্টিকি। ও আচ্ছা, ঠিক আছে। ওটা কি আমি শুধু টেক্সটে করতে পারবো না পিকচার এই সবকিছুই করতে পারবো? ইয়া হয়ে গেছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এটা শুধু টেক্সটের ক্ষেত্রে স্টিকি? টেক্সট না, স্টিকি মেনু হয়, স্টিকি ইমেজ হয়, সবকিছুর ক্ষেত্রে হয়। আচ্ছা, মানে ওয়ার পজিশনে থাকবে, বাকি সবকিছু মুভ করবে, ঠিক। হয় কোনো নড়াচড়া করবে না। আর কিছুগুলো দেখছি যে অর্ধেক পিকচার মুভ করে, বাকিটা আবার সব ওর লেখাগুলো স্ক্রল করে, কিন্তু ওটা হচ্ছে কিছু জায়গা জুড়ে থাকে। দাঁড়ান, এই জিনিসটা শুধু দেখাই। এই যে ফিক্সড টপটা আছে না, এটা অনেকটা স্টিকের মতো। এই যে দেখেন, ওয়ে ততক্ষণ পর্যন্ত ওইখানে থাকতেছে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইট ওর উপরে না যাচ্ছে। যখনই উপরে যাচ্ছে তখন দেখবেন আর একটা পজিশন নেবে। দেখছেন, একটা পজিশন নিয়েছে, একটা পজিশন নিয়ে এখন যত নিচে যান আপনি ওয়ে ওর জায়গায় থাকবে। এটা হয় অনেক মানে ওয়েবসাইটে মেনু বার গুলো আছে না, নেভিগেশন বার যেটাকে আমরা বলি, ওইটার ক্ষেত্রে এটা হয় যে দেখবেন আপনি স্ক্রল করে নিচে যাচ্ছেন কিন্তু লোগোটা লোগোর জায়গায় আছে, এই পাশে মেনুগুলো আপনার ঠিক মেনুর জায়গায় আছে। তো একটা জিনিসকে স্টিকি করার জন্য আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে স্টিকি টপ, মানে উপর থেকে স্টিকি হয়ে যাবে। তাহলে জিনিসটা বুঝতে পারছি? আবার কিছুগুলো যে আছে ভাইয়া অর্ধেক স্ক্রল করা যায়, আবার অর্ধেকটা ওই জায়গায় থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, বলতেছি আপনি মানে যেমন ফিক্সড টপটা আছে না, যে আমি যত নিচে যাচ্ছি ও ওই জায়গায় মানে ফিক্সড হয়ে আছে। আবার হ্যাঁ, কিছু ক্ষেত্রে যে আমি দেখছি যে পিকচার দেখা যাচ্ছে অর্ধেক জায়গা জুড়ে ফিক্সড হয়ে আছে, কিন্তু নিচের দিকে আবার অর্ধেক জায়গা যাওয়ার পরে আবার নিচে গেলে তখন ওটা আর আসে না। ওইটা ইয়া দিয়ে যে করে দিয়ে সেট করতে হবে। তো আচ্ছা, এই হলো স্টিকের ব্যাপারটা গেল। মানে কত জিনিস আপনি দেখছেন, এগুলো যদি ক্লাসগুলো খেয়াল রাখতে যান তাহলে মাথা খারাপ হয়ে যাবে।
এই যে ফিক্সড টপ কেমন করলাম না, ফিক্সড বটমেরও এরকম একটা ক্লাস আছে, এটা আপনারা ট্রাই করে নিন। যে এটা ফিক্সড বটম দিলে আমি দেখাই দিই, এখানে ইউজ করি। আগে যেমন টপে চলে গেছিল, এখন এই বটমে চলে যাবে। সরি, সেভ জানি না। ও, স্টিকি বটম হবে না, এটা ফিক্সড বটম। FI XED fixed bottom। এখানে নিচে চলে গেছে, এই সবসময় নিচে থাকবে। আবার স্টিকি আচরণও করবে, মানে যে ওই নিচ থেকে এখানে দেখা যাবে, আবার মনে করেন স্ক্রল করে নিচে নামাইলে ওই ওর পজিশনেই থাকবে, আর কোনো নড়াচড়া করবে না, নড়ানো সম্ভব হবে না। এই হলো আপনাদের টাইপোগ্রাফি গেল, অ্যালাইনমেন্ট এবং ফ্লট গেল। এখন কালারটা দেখাই, আজকে তাহলে 4টা হবে, আর অনেকগুলো কিন্তু আছে, বুঝছেন? এখন আপনাদেরকে আমি কালারটা দেখাই। অনেকগুলা কালারের আইডি দেওয়া আছে। আমি কালারের আইডি গুলো জাস্ট পিক করে ওই পাশে নিয়ে দেখাচ্ছি। দেখেন, আমাদের কিন্তু এগুলো রেগুলার পি, বুঝছেন, মানে প্যারাগ্রাফ, কিন্তু এগুলোর প্রত্যেকটা একটা করে কালার আসছে, আর এই কালারটার নামটা এখানে উল্লেখ করা আছে। মানে আপনি যদি প্রাইমারি দেন, মানে বাটনে আপনাকে লিখতে হবে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ডেঞ্জার, টেক্সট লাইট, টেক্সট ডার্ক, টেক্সট হোয়াইট, তারপরে টেক্সট মিউটেড, টেক্সট ব্ল্যাক, টেক্সট হোয়াইট। তো এই কথাগুলো লিখলে দেখেন যে প্রাইমারি মানে এটা ব্লু এর কাছাকাছি, মানে সায়ানের মতো একটা কালার দেখাচ্ছে। আর সেকেন্ডারি যদি দেন আপনি, তাহলে আপনার এই কালারটা দেখাবে, সাকসেস দিলে গ্রিন দেখাবে, ইনফো দিলে এই কালারটা দেখাবে, ওয়ার্নিং দিলে এই যে কমলা কালারের মতো, অরেঞ্জ কালারের মতো এই কালারটা দেখাবে, ডেঞ্জার দিলে রেড দেখাবে, আর ডার্ক দিলে এই যে টেক্সট লাইট দিলে এই যে একটা মানে মিশে গেছে একদম এরকম একটা কালার দেখাবে, টেক্সট ডার্ক দিলে কালো দেখাবে, আর এখানে হোয়াইট হোয়াইট একটা কালার আছে, এই যে দেখেন হোয়াইট, টেক্সট হোয়াইট দিলে এটা দেখাবে, মিউটেড দিলে এটা দেখাবে, ব্ল্যাক দিলে এটা দেখাবে। কালারগুলো বুঝতে পারছেন? কালারগুলো দেখবেন, আর কালারের যে ইয়াটা মানে ক্লাসটা, শুনতে পাচ্ছেন আমার কথা? এই ক্লাসটা মাথায় নেবেন যে কোন কোন ক্লাসটা দিলে আমার কোন কালারটা হচ্ছে, চোখের মধ্যে যেন আঁকা থাকে যে প্রাইমারি দিলে আমার এই কালারটা হবে, সেকেন্ডারি দিলে এরকম হবে, সাকসেস দিলে এরকম হবে, ইনফো দিলে এরকম হবে, ওয়ার্নিং দিলে এরকম হবে। জাস্ট কিছুই করতে হবে না, আপনি যদি খালি কোনো কিছুকে কালার করতে চান, দেখা গেছে এখানে কালার করবেন, একটা বিয়ার দিয়ে নেই, বিয়ার বিয়ার, এখানে ধরেন যে একটা ডিপ নিলেন, ডিপ, ডিপের ভিতর লাগলেন হ্যালো, এখানে আপনি চাচ্ছেন যে ডিপের একটা কালার আসে,
তো ক্লাস দিবেন, ক্লাস দিয়ে এখানে জাস্ট লিখে দিবেন যে কেমন কালার আপনি চান। আমি সবুজ কালার চাচ্ছি, আমি এখানে লিখবো টেক্সট as in success। আমরা যদি বুটস্ট্র্যাপের ফাইলটাতে যাই, দেখেন আমি সাকসেস দিছি না, হ্যালো আসছে, গ্রিন কালার পাইছে। জি ভাইয়া। তো এইভাবে কালার কোড, কালারের যে আইডিটা, এই আইডিটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কালারের আইডি কোনটা, কোনটা কালারের আইডি কোনটা, এই জিনিসটা তো আপনাদেরকে আমি দিছি, আপনাদের মনে থাকবে। আশা করি আপনারা দেখবেন, দরকার পড়ে খাতায় নোট করবেন। দেখেন প্রত্যেক জায়গায় এই একই জিনিস, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস। আপনি যে কোনো জায়গায় যদি টেক্সট ইউজ করেন আর তখন যদি এই জিনিসটা ইউজ করেন তাহলে এরকম হবে। টেক্সটের কালার করতে গেলে টেক্সট, আর ব্যাকগ্রাউন্ডের কালার করতে গেলে আপনাকে শুধু একটা জিনিস, একটা কাজ অতিরিক্ত করতে হবে। এখানে টেক্সটটাকে কাটে দিয়ে খালি বিজি লাগাই দিবেন, বিজি। হ্যাঁ হ্যাঁ, বিজি মানে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে। এই যে দেখেন এখন এর এই ডিপটা টোটাল ব্যাকগ্রাউন্ডটাই সাকসেস কালার নিয়ে নিস, বুঝতে পারছেন? না এটা থাক। এই যে দেখেন এখানে বিজিতে যদি আমি কালার দেই, প্রত্যেকটা যদি বিজিতে কালার দেই তাহলে আমার এদের ব্যাকগ্রাউন্ড গুলার কালার চেঞ্জ হবে। এটা হচ্ছে কালার, এইভাবে কালার দেয়। আপনারা ক্লাসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আর কিছু নাই, কালার এই কটাই আছে। এর বাইরে যদি আপনি কালার করতে চান তাহলে আপনার সিএসএস ইউজ করতে হবে। এখন যেটা আসছে সেটা দেখেন স্পেসিং। কে আসলো এখন? এটাকে কমেন্ট করে দেই। এই যে ইয়াটা আছে, মানে এটাকে আগে দেখে নেন যে এটা কেমন আউটপুট আসতেছে। এই যে দেখেন, মানে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য আমরা এই ইয়াটাকে ইউজ করব। যে মার্জিন নামে একটা ক্লাস আছে, এই মার্জিন ক্লাসটাকে ইউজ করব। যে আমরা তো সিএসএস এ মার্জিন দেই, মনে করেন যে পিক্সেলে উল্লেখ করে দেই না, যে লেফটে এত হবে, রাইটে এত হবে, এভাবে উল্লেখ করি না। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ওইভাবে উল্লেখ করি। কিন্তু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যদি মার্জিন দিতে যাই তাহলে বুটস্ট্র্যাপের এখানে কয়েকটা ইয়া আছে। আপনার মার্জিনের জন্য 6টা ইয়া আছে, ক্লাস আছে। তো এই ক্লাসগুলো ইউজ করলে আমাদের হয়ে যাবে। প্রত্যেকটাতে এমবি লিখতে হবে, প্রথমে এমবি, তারপরে এক এক করে লিখি। এমবি 0 মানে কোনো মার্জিন হবে না। এমবি 1 মানে বুটস্ট্র্যাপ 1 বলতে যতটা বোঝায় ততটা মার্জিন নেবে। এমবি 2 এমপি বলতে মার্জিন বটম বোঝাচ্ছে, এটা শর্ট ফর্ম। হ্যালো, হ্যাঁ ভাইয়া, বললাম যে এমবি বলতে তাহলে মার্জিন বটম বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে নিচের মার্জিনটা।
এই যে এটা তো আর উপরে মার্জিন নিচ্ছে না, হুম, এটা নিচে নিচ্ছে, মানে দুইটা শর্ট ফর্ম, এখান থেকে এম, এখান থেকে বি। জি। এগুলো দিয়ে সেভ দিয়ে আউটপুটটা দেখি। হ্যাঁ, নিচের গুলো অটো ধরতেছে। MB3, MB4, MB5। আমাদের এই নিচের মার্জিনের কাজ হয়ে গেল, মানে স্পেস কতটা বৃদ্ধি পাবে। আর আপনারা যদি ম্যানুয়াল স্পেস বৃদ্ধি করতে চান তো এখানে আরেকটা ক্লাস দেবেন, ক্লাসটাকে ধরে সিএসএস এ গিয়ে ইয়া দেবেন, এই যে দেখেন মার্জিন টপ এমটি, বুঝছেন? মার্জিন রাইট এমআর, বুঝতে পারছেন? তো এই হলো বিষয়গুলা মার্জিনের ব্যাপার। তো এটা সবগুলা মোটামুটি একই। আর প্যাডিং এর জায়গায় ওই শর্ট ফর্ম ইউজ করতে হবে, যেমন বটমে হলে পিবি আর টপে হলে পিটি, রাইটে হলে পিআর, বুঝছেন? আর লেফটে হলে শুধু একটা ইয়ে আছে, লেফটে হলে আপনার এক্স ইউজ করতে হয়। পিওয়াই কি পিওয়াই? জি, পিওয়াই দিয়ে কি বোঝায়? পিওয়াই দিলে মানে ওয়াই আর কি টপ এন্ড বটম দুইটাতে নিবে, আচ্ছা, বুঝছেন? মানে উপরে নিচে, পিওয়াই বলতে উপরে নিচে বোঝায়। আমরা দেই না উপরে নিচে 20 পিক্সেল, জি জি। ওইটা। আর এখানে ব্যতিক্রম শুধু একটা আছে যে পিএক্স মানে রাইট পজিশনটাকে বোঝায়। এই ছোট ছোট ক্লাসগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে আমি তো ফাইলটা আমার দিয়েছি, প্রবলেমটাকে সলভ করে দিবেন। ওইটা দেখালাম 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে মোটামুটি অনেকগুলা ক্লাস আছে, তাই না? আজকে কি সাইজিংটা দেখাবো? সহজ তো ভাই। তাহলে এটা তাড়াতাড়ি শেষ করলে আপনাদের ভালো, বুঝছেন? সহজ তো রে ভাই। আমি আমি কি আর এমনি যায় ধরছি? মনে করেন যে আমরা তো কোডিং শিখছি নাকি? হ্যাঁ, এই কোডিংটা আসলে একটা জিনিস যখন আপনি প্রথম থেকে নিয়ে আসবেন না, তখন ওইটার সম্বন্ধে আপনার ধারণা অন্যরকম থাকবে। আর যখন মাঝখানে এসে ধরবেন তখন আপনিও বুঝবেন না, আপনার যে শুনবে ওও বুঝবে না। তো ভাইয়া আমি একটা কথা বলবো। কি বলেন? ভাইয়া আজকে যেভাবে বুঝাইলেন আমার মনে হয় কি যে আপনি টেমপ্লেটের যে কাজটা করতেছিলেন ওই সময় এভাবে করার সময় শুধু আপনি ডেসক্রাইব করলেই মনে হয় আমাদের জন্য বেটার হবে, তাহলে আর এত সময়টাও লাগবে না। না, এখন টেমপ্লেটই বলে নিয়ে বলেন, ওখানে যাই ডিসক্রাইব তো করবো, কিন্তু এগুলো ডিসক্রাইব করা ছাড়া আমি উপরে উঠবো না। আচ্ছা ভাইয়া, যেটা ভালো হয় আর কি। কারণ যেহেতু আপনাদের সমস্যা, আসলে আমি আমি একটা ফোকাস যেটা রাখছিলাম, ওদিনকে আরিফ স্যার আমাকে যেটা বলছিল যে কাজ যতটা শিখাইছেন, এখন ফ্রিল্যান্সিং এর দিকে আপনারা একটু মনোনিবেশ করবেন, কারণ সবাই যেন ইনকাম করতে পারে। কারণ কষ্ট করে ট্রেনিং করলো, এতটা সময় নষ্ট করলো, যদি ইনকাম করতে না পারে। আবার মনে করেন যে অন্যান্য ট্রেনারদের ক্ষেত্রে মানে ওরা সবসময় কি করে, ওরা গুগল ব্রাউজারেই পড়ে থাকে। দেখা গেছে আপনি
গ্রাফিক্স ডিজাইনটা একটু কাজ করতে হয় ফান্ডামেন্টাল, আর ডিজিটাল মার্কেটিং এর সব কাজটাই কিন্তু গুগলে, মানে ব্রাউজারে। আর যখন ওরা সবসময় ব্রাউজারে থাকতেছে তখন ওরা সবসময় অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে আর নিয়ে কাজ করতেছে, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই সুযোগটা কম হয়, মানে খুব কম হয়। শুধুমাত্র মনিটরিং ট্রেনিং এর উপর ভরসা করতে হয়। ভাইয়া আচ্ছা, এখন কি আরো আরো দেখাবো? ভাইয়া কালকে যে গিকটা ছাড়ে দিলেন না, ওটার ইমপ্রেশন আজকে 68। 68? ভালোই আছে। অ্যাক্টিভ ছিলেন? না, অত অ্যাক্টিভ ছিলাম না তো। অ্যাক্টিভ থাকেন নাই, তাও 68 আসছে, এটা তো আপনার অনেক ভালো। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, পজ করেন। আর অ্যাক্টিভ থাকবেন, কারণ আপনাদের যেহেতু অনেক কিছু বাদ পড়ে গেছে, আমি মনে হয় আর মেবি ফাইবারে তত একটা যাওয়ার সময় পাবো না, তো যতটা সম্ভব যাবো, সপ্তাহে একদিন হলেও যাবো, বুঝছেন?